কথাগুলো হয়েছিল এই কথাগুলো আমি হালকা একটু রিপিট করব। সেটা হলো যে আমি তোমাদেরকে বলেছিলাম একটা কণিক আঁকাইতে হইলে আমার দুইটা জিনিস লাগে, একটা রেখা লাগে আর একটা কি লাগে, বিন্দু লাগে। একটা রেখা লাগে আর একটা বিন্দু লাগে। তো এই রেখাটাকে কি বলছিলাম আমি, নাম বলছিলাম বলছিলাম কি, নিয়ামক রেখা। হ্যাঁ, এই রেখাটাকে বলে নিয়ামক রেখা। আচ্ছা, এটা কি কি বলছিলাম, উপকেন্দ্র। 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 এই উপকেন্দ্রকে ইংরেজিতে বলা হলো ফোকাস বা ফোকাই। আমাদের বইয়ে ফোকাসই লেখা। আচ্ছা, এটাকে ইংরেজিতে ফোকাস বলে, যাই হোক কোনো ব্যাপার না। ফোকাস বিন্দু, লেন্সের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, লেন্সের মধ্যে পড়ছিলাম। তো এখন উপকেন্দ্র ফোকাস সেম জিনিস। এটার আরেকটা নাম আছে, এটাকে আরেকটা নাম বলে নাভি বিন্দু। ঠিক আছে, নাভি বিন্দু, এটা নাভি বিন্দু বলে। আচ্ছা, তো ধরো তোমার কাছে একটা গ্রাফ আছে এরকম। তো আমরা অনুপাতটা নেই কি, ধরো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য নেই আর এইটুকুর দৈর্ঘ্য নেই, তাই না? এটা ধরো তোমার পি, এটা কিউ, এটা আর, র্যান্ডমলি আমি জাস্ট কয়েকটা পয়েন্ট দিলাম, নাম দিলাম। তো পি কিউ বাই কিউ আর, এটাকে কি বলে? উৎকেন্দ্রিকতা। 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 ই কে বলতেছে কি, উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তো ই এর ভ্যালু যদি 1 হয় তখন আমরা কি সেটাকে কি বলি? পরাবৃত্ত। 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 আচ্ছা, 1 এর থেকে বেশি হলে অধিবৃত্ত। অধিবৃত্ত। 1 এর চেয়ে কম হলে উপবৃত্ত। উপবৃত্ত। আর 1 এর শূন্য হলে, এর ভ্যালু শূন্য হলে বৃত্ত। 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 ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই গত ক্লাসে দেখছিলাম এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখছিলাম। তো আজকে শুধুমাত্র আমি এইটা নিয়েই কথা বলবো। এই এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু যদি 1 হয় সেটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে জাস্ট আজকে কথা বলবো। ওকে, তো তার আগে আমি তোমাদেরকে সরলরেখার কিছু কনসেপ্ট আবার মনে করাই দিতে চাই। যারা সরলরেখা পড়ছো তারা মনে রাখবা, মানে জাস্ট মনে হবে, তোমাদের মনে পড়বে যে ইস এটা তো ছিল। আর যারা পড়ো নাই তারা জাস্ট একটু জেনে নেবা, সিম্পল কথাবার্তা। আচ্ছা, তো শুরু করি সরল রেখার কিছু কনসেপ্ট, সাধারণ কিছু কনসেপ্ট। এটা তো জানো এক্স ওয়াই, এটা এক্স ওয়াই না, কার্তেশীয় না, এটা এক্স ওয়াই, একটা এক্স অক্ষ আর একটা কি আয়ত। তো ধরো তোমার কাছে এখানে একটা বিন্দু আছে, সেটা হলো 3, 4 বিন্দু। তো এই 3, 4 বিন্দুতে কিভাবে আসি আমি বলো তো দেখি। x অক্ষ বরাবর 3 ঘর এবং y অক্ষ বরাবর 3, এক y অক্ষ বরাবর 4 ঘর। 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই না? এরকম করে 3 ঘর আসি, 1 2 3, তারপরে 4 ঘর, 1 2 3, এরকম করে 4 ঘর যাই আমি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি জিনিসটা করি। তো এটা কি জানো না সবাই? এটুকু কি সবাই জানো? জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে, এইটুকু আমার জানানোর দরকার ছিল, এটুকু আমি জানাইলাম। এইভাবে কার্তেশীয়তে করে। আচ্ছা, তো ধরো লাবিব, আমাকে বলো এই যে আমি যে নীল রেখাটা আঁকাইলাম এটা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের x অক্ষের সমান্তরাল। ওকে লাবিব, হ্যাঁ। তো লাবিব আমাকে বলো এক্স অক্ষের সমান্তরাল রেখার আমার যে এই যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব সমান্তরাল রেখার, এই দূরত্বটা কি সব জায়গায় সমান নাকি অসমান? সব জায়গায় সমান ভাই। সমান। সব জায়গায় সমান না? জি। আচ্ছা, না হলে তো সমান্তরাল হবে না, কোন এক সময় যে ছেদ করে ফেলবে, সমান হইতেই হবে। আচ্ছা, তো এই জায়গায় আমি একটা পয়েন্ট নিলাম, এই জায়গায় 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 একটা পয়েন্ট নিলাম। তো এই পয়েন্টের নাম দিলাম 1 3। তো যেহেতু তুমি বললা যে দূরত্ব ওয়াই অক্ষের যে এই দূরত্বটা সমান, তাহলে এইখানকার কোটিও সেম হবে। ধরো এটা হলো তোমার 3 3, এটা ধরো 5 3, তো এটা ধরো তোমার -2 3, এটা ধরো তোমার -5 3, -5 3। তো এখন আমি জিনিসটা লিখলাম, এরকম করে লিখলাম। তো এখন আমাকে বলো এই লাইনের যে বিন্দুগুলো আমি তোমাকে দেখাইছি, মোটামুটি 5টা বিন্দু আমি আঁকাইছি। 5টা বিন্দু আঁকাইয়া আমি এখান থেকে 5টা বিন্দু দ্বারা তুমি কি বুঝতেছো? এখানে একটা শর্ত চলে আসছিল না, যে শর্তটা কেমন? শর্তটা হলো যে এই রেখার উপরের সকল বিন্দুর
কুটি দেখো সেম, এখানেও কুটি সেম, এখানেও সেম, এখানেও সেম, সবগুলা 3-এর সমান। তাহলে আমি এই রেখা সম্বন্ধে বলতে পারি না, এই রেখা সম্বন্ধে কি বলতে পারি, এই রেখার সম্বন্ধে কি বলতে পারি, বলতে পারি এই রেখার সকল কুটি, এই রেখার কুটি সমান কি 3, এটা বলতে পারি, বলতে পারি। ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলতে পারি। জি ভাইয়া। হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, এইটা কি কোন একটা বিন্দুর, কোন একটা বিন্দুর এই যে রেখাকে, এই রেখাকে সিদ্ধ করা, অথবা কোন একটা বিন্দুর এই রেখার উপরে, এই রেখার উপরে অবস্থান করার শর্ত না যে কুটি 3 হইতে হবে। কুটি 3 হইলে সেটা যেই বিন্দুই হোক, কুটি যদি 3 হয় তাহলে এই রেখার উপরে অবস্থিত, এটা আমি বলতে পারবো যদি কুটি 3 হয়। জি ভাইয়া। হ্যাঁ, কুটি যদি 3 হয়, কোনোভাবে কুটি যদি 3 হয়, তার মানে আমার ওই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত। ধরো এই যে H3, তাহলে এই রেখার উপরে অবস্থিত। তার মানে আমি যদি এরকম লিখি 5130,3, এই বিন্দুটা কি এই রেখার উপরে অবস্থিত কিনা বলো? জি ভাইয়া। হয়তো অনেক দূরে অবস্থিত, কিন্তু এই রেখার উপরে অবস্থিত কিনা বলো? জি ভাইয়া। জি। হ্যাঁ, এই রেখার উপরে কিন্তু অবস্থিত। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এই রেখার কুটি হলো 3, এটাকে সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করি, কুটিকে কি দ্বারা প্রকাশ করা হয়, সকল কুটিকে কি দ্বারা প্রকাশ ওয়াই করা হয়? দ্বারা। ওয়াই ওয়াই দ্বারা। সকল কুটিকে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা। এটা হলো কি, মানে এটা ওয়াই হলো কুটির জাতিগত অবস্থা। যেমন ধরো আমাদের হরেক রকমের মানুষের আলাদা আলাদা নাম থাকে, কিন্তু আমরা সবাই কি মানুষ, ঠিক আছে, সবাইকে কমন ভাবে মানুষ বলা হয়। যেমন ধরো এইখানে সকল কুটিরে তুমি আলাদা আলাদা নামে ইয়া করতে পারো, কিন্তু সকল কুটিকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কুটি সমান কি 3। তাহলে এখানে আমি এটার যে শর্তটা, সেই শর্তটাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এটাই কি হবে, আমার এই রেখার সমীকরণ হবে না বলো? এই রেখার সমীকরণ হবে। জি ভাইয়া। তাহলে এইভাবে আসে যে ওয়াই এক্স অক্ষের সমান্তরাল রেখাতে তোমার ওয়াই এর যে এক্স অক্ষের সমান্তরাল রেখাতে ওয়াই এর টার্মটা শুধুমাত্র থাকে। ওয়াই সমান 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যা ইচ্ছে তাই হইতে পারে। কিন্তু এখানে যে এক্স এর যে টার্মটা, সেটা কিন্তু অ্যাবসেন্ট, সেটা কি শূন্য। এই কারণে জিনিসটা কিন্তু অ্যাবসেন্ট। তো এখন তাহলে আমি কি পাইলাম, যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে, এই এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, ওয়াই সমান সামথিং হবে, তাই না? ওয়াই সমান সামথিং। তো সেম ভাবে আমি কি এটা বলতে পারি না, যে আমি ধরো আমি একটা রেখা আঁকালাম, সেটা হলো তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কি সেম না? এবার এই দূরত্বটা কি সেম না? হ্যাঁ, এবার কিন্তু এই যে এই সাদা রেখা থেকে এই হলুদ রেখার সকল জায়গায় দূরত্ব কিন্তু সমান, মানে লম্ব দূরত্ব যেটাকে আমি বলি। তো এই বিন্দুকে কি বলবো, এই বিন্দু হলো ধরো 4 কত, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু ধরো 8, এখানে ধরো 4 7, এখানে ধরো 4 কত হবে, এখানে কি হবে 4 3 হবে, কারণ এই জায়গাতে তো অলরেডি কুটি 3 এই রেখার উপর অবস্থিত। এই রেখার উপরে অবস্থিত হলে কুটি অবশ্যই 3 হতে হবে। এটা ধরো 4 0, এটা ধরো তোমার 4 -4, এটা ধরো তোমার 4 মাইনাস ধরো 7। তো এরকম দেখো আমি হলুদ রেখার উপরে অনেকগুলা পয়েন্ট দিচ্ছি। তো হলুদ রেখার উপরে যদি অনেকগুলা পয়েন্ট দেই, দেখো সব জায়গার কি ভুজ সেম, কারণ কি এক্স অক্ষ থেকে দূরত্ব সেম, এই কারণে সব জায়গার কি ভুজ সেম। তো ভুজ সেম হলে আমি কি বলতে পারি, এক্স এর ভ্যালু সেম সবার, সেটা কিসের সমান, 4 এর সমান। তাহলে এই হলুদ রেখার সমীকরণটা কি, এক্স সমান 4। তো এর মানে আমি কি বুঝতেছি হলো, যেটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, সেটাতে কি থাকবে, ওয়াই সমান সামথিং থাকবে। এই যে ওয়াই সমান সামথিং, ওয়াই সমান 3 হইতে পারে, 4 হইতে পারে, আলাদা আলাদা রেখার উপরে সেটা নির্ভর করবে। আবার তোমার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন কি থাকবে, এক্স সমান কি থাকবে, সামথিং। তো তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ওয়াই এর টার্মটা কি নাই, মানে ওয়াই এর সহগ 0, এই কারণে ওয়াই এর টার্মটা নাই। ভাইয়া ওয়াই থাকে না কেন? আচ্ছা, ওয়াই থাকে না কেন, তুমি চিন্তা করো খুব সিম্পল ভাবে। যেমন ধরো আমার সমীকরণটা এরকম থাকা উচিত ছিল না? এটা কি সাধারণ সরলরেখার সাধারণ সমীকরণ না? y = mx + c বা এটা ax এভাবে + প্রকাশ by। করা যায় না? জি করা যায়? ভাইয়া। আচ্ছা, এইটার ঢাল, জি ভাইয়া। এটার ঢাল কি হবে, এটার ঢাল কি হবে, এর ঢাল কি হবে, স্কয়ার সহ। -b/a না? জি ভাইয়া। এটা ঢাল যে এটা বুঝছো, এই রেখার ঢাল যে এটা বুঝছো? জি ভাইয়া।
মাইনাস এ বাই বি হবে ভাইয়া। জি ও আচ্ছা, এক্স এর এক্স এর সহগ বা ওয়াই এর সহগ। সরি, হ্যাঁ হ্যাঁ, এ বাই বি, তাহলে এই রেখার ঢাল হলো এটা। তো এখন চিন্তা করো, আমাকে বলো তো দেখি বাচ্চারা, এই যে এই ওয়াই অক্ষের যে সমান্তরাল, এটা ঢাল কত? ঢাল কত? y অক্ষের ঢাল নির্ণয় করা তো। আচ্ছা, আমি বলি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটার ঢাল কত? tan 90 কিনা? অসংজ্ঞায়িত না? আচ্ছা, tan 90 কিনা সেটা আমাকে বলো। জি ভাইয়া। tan 90 কিনা সেটা আমাকে বলো। জি জি ভাইয়া। ভাইয়া tan 90। আচ্ছা, tan 90 হওয়া মানে কি? 1/0 ইকুয়াল টু অসংজ্ঞায়িত। হ্যাঁ, tan 90 মানে হলো 0, তা ইয়া 1/0 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হলে কি বি এর ভ্যালু 0 হইতে হবে কিনা? জি বলো। ভাইয়া। জি বি এর ভাইয়া। ভ্যালু, বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই টার্মটা কি থাকবে? থাকবে? না ভাইয়া, থাকবে না। বুঝছো আমার কথা? আবার যদি, জি ভাইয়া। আবার 4 যদি মানে কি সি? শোনো শোনো আমি বলি, আবার যদি এক্স অক্ষের সমান, এক্স অক্ষের এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল বলো, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? 0 না? 0, tan 0। 0, tan 0, তাহলে এটা যদি 0 হইতে হয় তাহলে এর ভ্যালু কত? 0 এর ভ্যালু 0 হলে কি এই টার্মটা থাকবে? থাকবে? না না ভাইয়া। ভাইয়া। এটা না থাকলে কি জাস্ট ওয়াই থাকতেছে না, ওয়াই সমান সি? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? ভাই আর একটু বলবেন? আচ্ছা, কোন অংশটুকু আরেকবার বলবো? ওই এক্স অক্ষের সমান্তরাল অংশটাকে। আচ্ছা, ধরো এটা একটা রেখা, এই রেখার সমীকরণটা এরকম, এটা হলো এই রেখার সমীকরণ, এই হলুদ রেখার সমীকরণ। তো এটাকে এভাবে গুছায় লিখতে পারি না? লিখতে পারি? জি ভাইয়া। তো এখন এইটা কি তাহলে? ওয়াই সমান এম এক্স প্লাস কনস্ট্যান্ট। তো এটা কি সেমটা না, ঢালটা না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই ঢাল মানে কি, এম মানে কি ট্যান থিটা। এখন আমাকে বলো, যদি একটা রেখা, যদি একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল হলে সেটা ঢাল কত? এক্স অক্ষের সমান্তরাল রেখা ঢাল কত? 0 0 না ভাইয়া। 0, ঢাল হলো 0। 0 হলে কি মাইনাস এ বাই বি, মানে এই যে ঢালের জায়গায় আমি 0 বসাইছি, তাহলে এর ভ্যালু কত? 0। এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই টার্মটা কি থাকবে? না ভাই। তখন কি থাকবে? বি ওয়াই প্লাস সি সমান 0, তার মানে কি ওয়াই সমান মাইনাস সি বাই বি, তার মানে কি ওয়াই সমান সামথিং আসতেছে না, ওয়াই সমান একটা কনস্ট্যান্ট আসতেছে না, আসতেছে? জি তাহলে ভাইয়া। জি ভাইয়া। এক্স অক্ষের সমান্তরাল রেখায় কি তোমার, এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স এর অংশটুকু অ্যাবসেন্ট থাকবে, এক্স এর অংশটুকু অ্যাবসেন্ট থাকবে, কারণ কি এক্স এর সহগ 0। বুঝতে পেরেছো এটুকু? জি বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আচ্ছা রেখাটা, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওইটা যদি আসলে শূন্য হইতো তাহলে তো ওই ওয়াই অক্ষটাই হইতো, কোনটা? মানে মানে ওই কনস্ট্যান্টটাকেও 0 এ বানাইতে চাচ্ছ? এটা দেখো, এটা দেখো, এটা যদি মানে আসলে মানে সত্যিকারই শূন্য যদি শূন্য হইতো তাহলে তো ওয়াই অক্ষ। আমি তোমার কথা বুঝি নাই, এটা তো আসলেই 0, মানে সহগ তো আসলেই 0। আচ্ছা দেখো, ওয়াই অক্ষের ঢাল কি হবে? 90 1 ডিগ্রি। বাই 0। হ্যাঁ, তো tan 90 মানে কি? 1 বাই 0 বাই ইনফিনিটি। হ্যাঁ, tan 90 মানে অসংজ্ঞায়িত, মানে কি নিচের পার্টটুকু কি 0, তার মানে কি বি এর ভ্যালু 0 হবে না? এটা যদি সত্য হইতে হয়, বলো বি এর পার্ট 0 হইতে হবে কিনা? জি ভাইয়া। তো বি যদি 0 হয় তাহলে এটুকু অ্যাবসেন্ট হয়ে যাবে না? হ্যাঁ। এই কারণে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ওয়াই এর পার্টটুকু অ্যাবসেন্ট। বুঝতে পেরেছো আমার কথা? শুধুমাত্র এক্স থাকবে, এক্স সমান একটা কনস্ট্যান্ট। ওকে, বুঝছো সবাই? জি ভাইয়া।
জি ভাইয়া। আচ্ছা, আর এই কনস্ট্যান্ট দ্বারা কি বোঝায়? যেমন ধরো এই যে আমি বললাম ওয়াই সমান ধরো, সরি ওয়াই সমান না, এক্স সমান ধরো পি বা এক্স সমান সমান 5। এই 5 দ্বারা কি বোঝায়? এক্স একশো এর থেকে পাঁচ সমান থেকে করা অক্ষের দ্বারা- সমান এক্স মূল এক্স বিন্দু সমান, থেকে 5 থেকে y অক্ষের সমান করা হবে। শোনো আমি বলি, একটু শোনো আমার কথা, সবাই একটু মিউট করো। ফারিন, হ্যাঁ দেখো, এক্স সমান 5 দ্বারা বোঝায় হলো কি, এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা এবং এক্স থেকে 5 একক দূরত্বে সকল বিন্দু অবস্থিত। এই বিন্দুটার ভুজ হলো 5, এই বিন্দুটার ভুজ 5, কুটি যা ইচ্ছা তাই থাকুক, এই বিন্দুর ভুজ 5, মানে ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এবং ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব হলো 5 একক। ঠিক আছে, যাতে কি হয়, আমার ভুজের ভ্যালু 5 হয়, সকল বিন্দুর ভুজ হলো 5। এখান থেকে y এর ভ্যালু কিভাবে বের হবে? আচ্ছা, এই সমীকরণ থেকে y এইখান থেকে শোনো, এইখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু বাইর করতে পারবা না, কারণ এখানে ওয়াই এর যে কোনো মানের জন্য এই রেখাটা সিদ্ধ করবে, ওয়াই এর যে কোনো মান। কারণ এখানে তুমি যাই দেও, ধরো এখানে 9, এখানে 8, এখানে 7, ওয়াই এর যে কোনো মানই এই রেখার উপরে বসতে পারে, কিন্তু এক্স এর ভ্যালু তখন 5ই হইতে হবে, ওয়াই এর যে কোনো মানে বসাইতে পারবে, 5 এর সাথে যে কোনো কিছু বসতে পারে। যে কোনো কিছুই বুঝতে পারে, কারণ এটা তো এই দিকেও যাচ্ছে, এটা তো উপর দিকেও যাচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাই, আমি তখন মানে এই জিনিসটাই মানে বলতে যেতেছিলাম, বুঝাইতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হইলো, তাহলে আমি এক্স অক্ষের রেখাটার সমীকরণ পাইছি, ওয়াই অক্ষের রেখাটার সমীকরণ আমি পেয়ে গেছি। ওকে, এটা খুবই জরুরি বিষয়। তাহলে ভাইয়ারা, আমি যদি তোমাকে বলি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কেমন হবে বলো তো দেখি, সমীকরণ কেমন হবে? x is equal to something। x is equal to something। আর যদি বলি এক্স অক্ষের সমান্তরাল রেখা, তখন তুমি কি বলবা? y is equal to something। সামথিং। y is equal to something। তো দুইটার ছেদ বিন্দু যদি আমি বের করতে চাই, তখন কি করবা? x এত আর y এত বের হয়ে গেছে আমাদের গা। হ্যাঁ দেখো, এইটার সকল জায়গাতে ধরো, এইটার সকল জায়গাতে ভুজ হলো 5, তাহলে এই জায়গাতে ভুজ কত? 5ই হবে। 5 হবে, কারণ এইটাও তো এই বিন্দুটা তো নীল রেখার উপরে অবস্থিত। আবার ধরো এই জায়গাতে সকল বিন্দুতে কুটি হইলো ধরো তোমার 3, কুটি হলো সকল জায়গাতে কুটি হলো 3, তাহলে এই জায়গায় কুটি কত হবে? 3। 3 তিন। হবে। তাহলে আমরা দুইটা সমান্তরাল রেখার ছেদ বিন্দু কি পাবো? জি ভাই। ঠিক আছে, এইভাবে কিন্তু ছেদ বিন্দুটা পাওয়া যায়। ওকে, হলো। এরপরে এটা তো সহজ, সমাধান করতে হয় না, তাই না? হ্যাঁ, সমাধান করা লাগে না। এরপরে আমি একটা সিম্পল একটা জিনিস শিখাবো, দেখো মাঝখানের বিন্দু কিভাবে বাই করা যায়। এটা হলো মাঝখানের বিন্দু, এটা হলো 1 1, এটা ধরো তোমার 13,17। ওকে, তো এই বিন্দুটা বাইর করতে হবে। তো আমরা কি করি, এইখানকার 1 ভুজ, যোগ 13/2। হ্যাঁ এইখানকার ভুজ যোগ করে দুইটা ভাগ করি, তাই না? জি ভাই। ভাইয়া। জি ভাইয়া। তাহলে কত হয়? 7 7 and 9। 9। ঠিক আছে, ওকে, এইভাবে কিন্তু আমরা বাইর করি মাঝখানের পয়েন্টটা। ধরো এবার এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে, কিন্তু এই পয়েন্টটা নাই, এই 13/17 নাই, তখন তুমি কি করবা? তখন তুমি যদি X এটাকে ধরবো। x y 1 ধরে নেও, plus something is divided by 2 is equal to 7। হ্যাঁ তখন কিন্তু হিসাবটা একটু জটিল হয়ে যায় না, একটু মাথা খাটাইতে হয়। জি ভাই। আচ্ছা, তো তখন আমরা জলদি করার জন্য, কণিকের মধ্যে এই কেসটা অনেক আসবে, তো তখন আমরা দ্রুত করার জন্য এই কাজটা করব। যেমন ধরো এখানে আছে কত? 1 আছে কিনা? এখানে আছে জি। কত? 1, এখানে আছে কত? 7 তাহলে কত বাড়ছে? 6 6 বাড়ছে। বাড়ছে। তো এখান থেকে যখন এখানে আসবো, তখন আমি 6 বাড়াই দিব, সাথে সাথে 6 বাড়াই দিলে কত হবে? 13। ঠিক আছে, আবার এখানে আছে কত? 1, এখানে আছে কত? 9, 8 বাড়ছে, তো 9 থেকে আবার 8 বাড়াই দিব, 9 থেকে 8 বাড়াই দিলে 17 হবে। ঠিক আছে, 17। জি ভাই। এই হিসাবটা কি হবে? একটু স্মার্ট হবে। বুঝতে পেরেছো আমার কথা? জি ঠিক আছে? ভাইয়া। হ্যাঁ, এরকম করে একই পরিমাণ বৃদ্ধি পেলে ভাইয়া, এই যে সেটা মধ্যবিন্দু আবার বলবেন। বুঝি নাই। আরেকবার রিপিট করেন। আচ্ছা,
সমান অংশে বিভক্ত করছে, ওকে, মানে এটা হলো মাঝখানের পয়েন্ট। তো দেখো এটা আছে কি 0, এটা কত? -3 তাহলে কি কমছে নাকি বাড়ছে? কমছে। কত কমছে? 3 কমছে। কমছে 3 কমছে। তো এইখানে যখন যাবা তখন আরো 3 কমাবা। তো -3 থেকে আরো 3 কমালে কত থাকে? -6 -6। আচ্ছা, এখানে আছে কি -7, এখানে আছে কত? -2, 5 বাড়ছে না? জি ভাইয়া। জি ভাই। তো আরো 5 বাড়াই দিবা, তাহলে কি হবে? 3। 3 বুঝতে পেরেছো রিমন? বুঝতে পেরেছো কিনা? এখন রিমন কথা বলবে। সমান বলো। পরিমাণ ব্যবধানে মধ্যবিন্দুর স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে না কেন? সমান পরিমাণ মধ্যবিন্দুর স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে না মানে বুঝি নাই তোমার কথা। ব্যবধান সমান থাকলে যে এই জিনিসটা সহজে করে ফেলতে পারলেন, হ্যাঁ হ্যাঁ, জিনিসটা এটা বুঝবেন কেন? এটা আসছে ঢাল থেকে, ঢাল থেকে আসছে। এটা একটা রেখা, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, ধরো এই জায়গাতে তোমার একটা পয়েন্ট নিবা, এই জায়গাতে একটা পয়েন্ট নিবা, এই জায়গাতে একটা পয়েন্ট নিবা, এই জায়গাতে একটা পয়েন্ট নিবা। ঠিক আছে, ধরো এগুলার সমান ব্যবধান হলো সমান, এটুকু দূরত্ব এটুকু দূরত্ব সেম। তো দেখো ঢাল কি? ঢাল কি বলো তো দেখি? ঢাল মানে কি? y এর পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের হ্যাঁ, পরিবর্তন। ওয়াই অক্ষের পরিবর্তন। এটা কি y1 - y2 না? এটুকু কি x1 - x2। ঠিক আছে, আবার এখানে যদি আমি আরেকটা ত্রিভুজ নেই, সেখানে কি হবে? এটা ধরো x3 y3। এগুলো একটু চিন্তা করো বাসায়, ওকে? আমি সেন্সটা বুঝাই দিতে পারছি? জি ভাই। এগুলো একটু চিন্তা করো। এইখান থেকে এইটুকু দূরত্ব হলো x1 y1, সরি x2 y2। আর এইখান থেকে উচ্চতার দূরত্বটা কি? y2 x1 y1। আর এই উচ্চতাটা কি হবে? এই উচ্চতা হবে y3 কি y3 -y1 y1। হ্যাঁ, আর এইখান থেকে এইটুকুর ব্যবধান কি হবে? x3 -x1। x1। তো তাহলে এইটার জন্য আমার ঢাল কি হবে? এরকম। পরেরটার জন্য ঢাল কি হবে? এটাই কি ঢাল না? জি ভাই। তো দেখো এটার অনুপাতটা কি সমান হচ্ছে না? মানে এইখান থেকে সম্পর্কটা আসে, মানে ব্যবধানটা সেম জি সেম ভাই। থাকে। বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এরপরে আমি আরেকটা সূত্র ইউজ করতে চাইবো সরল রেখায়। ওই সূত্রটা একটু দেখো। সরল রেখায় মানে আমি কণিকে সরল রেখার আরেকটা সূত্র ইউজ করব। যেমন ধরো তোমার কাছে এখানে একটা পয়েন্ট আছে এবি। তো তোমাকে বাইর করতে বলছে যে এইখানে একটা পয়েন্ট বের করো এবং সমান দূরত্ব এখানে একটা পয়েন্ট বের করো। ঠিক আছে, তো এইখান থেকে এটুকু দূরত্ব হলো আর, এইখান থেকে এটুকু দূরত্ব কত? সেম আর। ঠিক আছে, তো এই বিন্দু থেকে আর দূরত্ব থেকে দুইটা পয়েন্টই অবস্থিত না? একটা হলো এইদিকে আর একটা এইদিকে, তাই না? জি ভাই। অবস্থিত কিনা? আচ্ছা, তো এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে আর দূরত্ব এইদিকে একটা পয়েন্ট আমার আছে, এইদিকে আরেকটা পয়েন্ট আছে। তো এই দুইটা পয়েন্ট বের করার সূত্র হলো এরকম: x/cos θ সমান y/sin θ সমান r। এটা তো এইখানে একটা কথা আছে, এখানে এই রেখাটা ঢাল দিয়ে থাকা লাগবে। ঢাল সমান m সমান tan θ। আর এই tan θ থেকেই তুমি এই যে cos θ আর sin θ পাই যাবা। আর x হলো কি? এই বিন্দুর ভুজ অথবা এই বিন্দুর ভুজ। ঠিক আছে, এইভাবে আসবে। আমি সূত্রটা একটু মনে রাখো, আমি এটার অ্যাপ্লিকেশন দেখাবো। বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, সূত্রটা দেখালাম। এখানে পয়েন্ট, এই পয়েন্টটা বাইর করবো আর এই পয়েন্টটা বাইর করবো। এর জন্য আমার এই সূত্রটা লাগবে, যেখানে আর কি দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব। আর এই থিটা কোথা থেকে আসবে? ঢাল থেকে আসবে, ট্যান থিটা থেকে থিটাটা আসবে। তো এইটুকু মোটামুটি কি পারবা না? সরল রেখার এই কনসেপ্টটুকু মনে থাকবে না? জি ভাইয়া। আচ্ছা, খুবই ইজি জিনিস। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি বলছি কি,
ও আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস লাগবে, সেটা হলো লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। এর একটা বিন্দু, এই বিন্দুটা হলো এবি। আমি দ্রুত একটু বলতেছি কারণ সরল রেখা তো মোটামুটি পারোই, এই জিনিসগুলো তো পারোই। আচ্ছা, ধরো তোমার যে এই রেখাটা আছে না, এই রেখাটা তোমার এরকম যে 3x + 4y + 3 = 0। এখন কি মনে আছে এই লম্ব দূরত্বটা কত হবে? মনে আছে সবার? ওই এক্স ওয়াই এর জায়গায় ওই বিন্দুটা স্থাপন। হ্যাঁ, এই এক্স ওয়াই এর এই যে এই বিন্দুটা আমাকে এই যে এখানে সিদ্ধ করতে হবে প্রথমে, এই জায়গাতে বসাই দিতে হবে। মানে 3a + 4b + 4b + 3 বসাই দিতে হবে। ডিভাইডেড বাই রুট ওভার b ডিভাইডেড বাই যে x এর সহগ ওয়াই এর সহগ স্কয়ার প্লাস যোগফল। y এর সহগ স্কয়ার। আর এটা মডুলাস দিতে হবে, কারণ কি? দূরত্ব। বুঝছি আমরা সবাই এইটুকু? জি ভাইয়া। ভাইয়া আর একটু আমি বুঝিনি। আচ্ছা, আমি আবার বলতেছি। তোমার কি সরলরেখা হয় নাই? ভাইয়া হয়েছিল কিন্তু এতটা মনে নাই। আচ্ছা, সমস্যা নেই। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হলো তোমার a1 b1। এটা একটা রেখা ax + by + c = 0। তো এইখান থেকে এটার লম্ব দূরত্বটা, দূরত্বের ভ্যালুটা কত সেটা আমি বের করব। লম্ব দূরত্ব এর জন্য প্রথমে কি করতে হবে? এর জন্য আমাকে এই বিন্দুটা এই রেখার উপরে বসিয়ে দিতে হবে। তাহলে কেমন হবে দেখতে? a x এর জায়গায় a1, b y এর জায়গায় b1 + c, এরপরে √, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। বুঝতে পেরেছো এইটুকু? তাহলে এইটুকুই যে এই দূরত্বটাই হবে এটা। এই যে হলুদ রঙের যে দূরত্বটা না, দেখো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে, এই ভ্যালুটাই হলো এখান থেকে একটা দূরত্ব। বুঝতে পেরেছো তুর্না? জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। তো এই পর্যন্তই আমাদের সরল রেখার কাজ জিনিসগুলো লাগবে, এর থেকে আর কিছু লাগবে না বেশি। ওকে, তো লাবিব, আমি তাহলে ওই যে ই এর সমান ই সমান 1 এটা নিয়ে কাজ করবো এখন। এই যে ই সমান 1 বলছিলাম না? জি ভাইয়া। তার মানে আমি পরাবৃত্তটা একটু জাস্ট কথা বলা শুরু করবো যে পরাবৃত্তটা কেমনে হয়। আচ্ছা, হ্যাঁ, প্রথম অধ্যায় কি পরাবৃত্ত? হ্যাঁ, পরাবৃত্ত নিয়ে শুরু করবো এখন। তো এটা লিখে নেই পরাবৃত্ত। এইটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের ফিজিক্সের যে ইয়ে আছে না, তোমার কি বলে ওইটাকে, গতিবিদ্যা, প্রাস, জি ওই প্রাস অনেক সুবিধা পাবা। আমি প্রাসেরও কিছু জিনিস দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, মেথও তো আছে প্রাস। হ্যাঁ, ম্যাথও আছে। তো এই যে পরাবৃত্তটা যদি আগাইতে চাই, লাবিব, আমার দুইটা জিনিস লাগবে না? জি ভাইয়া, নিয়ামক রেখা লাগবে আর একটা বিন্দু লাগবে। একটা বিন্দু লাগবে, একটা বিন্দু লাগবে। তো প্রাসের পরাবৃত্তের দেখতে কেমন? মোটামুটি এরকম। পরাবৃত্তটা দেখতে এরকম। তো তোমাদেরকে আমি বলেছি কি, এইখান থেকে এইটুকু দূরত্ব, এইখান থেকে এরকম দূরত্ব। এটা একটু কাছে নিয়ে আসি। আবার এইখান থেকে এটা দূরত্ব, এইখান থেকে এটা দূরত্ব। তার এটা কালারটা চেঞ্জ করি। আচ্ছা, আমার আঁকানোটা খুব একটা ভালো হয় নাই, বুঝছো, কিন্তু তোমরা একটু বুঝা নিও। আচ্ছা, তো আমাদের উৎকেন্দ্রিকতা মানে কি? ধরো এটা হলো এ বিন্দু,
এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু। উৎকেন্দ্রিকতা মানে কি? এবি AB বাই এবি বাই বিসি। বিসি। AB এটাকে by আমরা কি বলতেছি? ই বলতেছি। ই হলো কি? ইসেন্ট্রিসিটি। এটার বাংলা কি? উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তো পরাবৃত্তের কেসে উৎকেন্দ্রিকতা, হ্যাঁ, উৎকেন্দ্রিকতার ভ্যালু কত? ই এর ভ্যালু কত? 1 ই এর ভ্যালু হলো 1। তো ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে এবি আর বিসি এর মধ্যে সম্পর্কটা কেমন হবে? এবি আর বিসি দুইটাই সমান হবে। দুইটাই সমান হবে। জোস। তাহলে আমাকে বলো, এই যে হলুদ রেখাটা আর এই নীল রেখাটার দৈর্ঘ্য সমান কিনা? জি জি ভাই। ভাইয়া। এই রেখাটা সমান, এই রেখাটা সমান, যদিও আমার আঁকানোতে একটু 19-20 হইতে পারে। এই রেখাটা আর এই রেখা সমান, ঠিক আছে? এটা হলো পরাবৃত্তের জন্য। আচ্ছা, তো এখন আমাকে বলো যে পরাবৃত্তের এই যে এইখানে পরাবৃত্তের উপরে অসংখ্য কোটি কোটি বিন্দু আছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কোটি কোটি বিন্দু আছে। তো এই কোটি কোটি বিন্দুকে আমি এক কথায় কি বলতে পারি বলো তো দেখি? কি দ্বারা প্রকাশ করতে পারি? মানে সাধারণভাবে কি দ্বারা প্রকাশ করতে পারি? ভাই এক্স ওয়াই। এক্স ওয়াই। অসাধারণ। তো এই কোটি কোটি বিন্দুকে সাধারণ, কারণ সবগুলা বিন্দুই তো সমবৈশিষ্ট্য সম্পন্ন। কিভাবে সমবৈশিষ্ট্য সম্পন্ন? যে এই সকল বিন্দুই এইখান থেকে যে দূরত্ব আর এইখান থেকে যে দূরত্ব সেটা সমান, তাই না? সকল বিন্দু কি একই? এই যে এইখানকার বিন্দু আর এইখানকার বিন্দুর কি বৈশিষ্ট্য সমান না? জি ভাইয়া। পি, তারপরে পি, তারপরে ধরো কিউ, তারপরে ধরো এল, এই সকল বিন্দুর কি বৈশিষ্ট্য কি সেম কিনা? বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যটা সমান বলো তো দেখি? এবি বাই বিসি উৎকেন্দ্রিকতা ইকুয়াল 1। উৎকেন্দ্রিকতা। হ্যাঁ হ্যাঁ, ওই সকল বিন্দুর এই যে দূরত্বটা, কিন্তু এই দূরত্বটা আর এই দূরত্বটা কিন্তু সকল বিন্দুর জন্য সমান। এই একই রকমের কেস আর কি, সবার জন্যই সত্য। তাহলে আমি সকল বিন্দুকে কি দ্বারা প্রকাশ করতে পারি? এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি কিনা বলো? পারি? জি ভাইয়া। ভাইয়া এখানে কতটুকু এক্স আর কতটুকু ওয়াই? আচ্ছা, এখানে আমার যে এই যে বিন্দুটা, এই বিন্দুটার ভুজকে আমি এক্স বলছি এবং ওয়াই কে বলছি কুটি, মানে কুটিকে ওয়াই বলছি। এখন তুমি কতটুকু কি বুঝাইতেছো আমাকে বলো? আমার কোশ্চেনটা আমাকে বলো। মানে ভাইয়া এন তো ইয়া আঁকা না তো, অক্ষ না, আঁকা না এখানে তো আমি তাই বুঝতে এক্স পারিনি। অক্ষ ওয়াই অক্ষ আঁকাই নাই, রেফারেন্স আঁকাই নাই। এই যে এটা থেকে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এটা র্যান্ডমলি জাস্ট আঁকাইছি, এক্স অক্ষ রেফারেন্স আঁকাই নাই। নিয়ামক আর এক্স অক্ষ ওয়াই অক্ষ তো এক না, তাই না? না না না, নিয়ামক এক্স অক্ষ ওয়াই অক্ষ একই না। আমি তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই নাই, নিয়ামকের সমীকরণ আমি এখন দিব। যাই হোক, বি বিন্দুর স্থানাঙ্ক কি? এক্স ওয়াই, কারণ এখানে বি বিন্দু যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে। আমি যদি এখানেও বলতাম এটাকেও আমি এক্স ওয়াই বলতাম, ঠিক আছে? কারণ এগুলো সবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবাই মানুষ। আমরা সবাই যেরকম আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবাই কি মানুষ, মানুষ পরিচয় এরকম। এটারও আলাদা নাম আছে। এটা ধরো 3-2, এটা ধরো এই বিন্দুটা ধরো 5-2 বা 5-3, সবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবাইকে কি বলি? আমি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারবো। ওকে, এই যে এই বিন্দুটা কি? এটাকে আমি আলফা বিটা বললাম। আর এই যে লাল রেখাটা মানে নিয়ামক রেখাটার আর সমীকরণ বললাম, এটা সমীকরণ বললাম। আচ্ছা, তো তোমরা আমাকে কি বলছো? এটা সমান 1 বলছো কিনা? এবি আর বিসি সমান 1 বলছো কিনা? বলছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি এবির দূরত্বটা কি? এটা কিনা? এটা কিনা? এবি মানে জি জি ভাইয়া। ভাই। এই দূরত্বটা, দুইটা বিন্দুর দূরত্ব কি এরকম হয় না? জি। আচ্ছা, এখন এই যে বিসি দূরত্বটা বের করবো আমি। বিসি দূরত্বটা কি? বি বিন্দু থেকে নিয়ামক রেখার উপরে লম্ব দূরত্ব না? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি? ওই এক্স এর ওয়াই ভ্যালুটা এখানে বসাবো আচ্ছা, just। প্রথমে আমি এক্স এবং ওয়াই এই বিন্দুটা আমার এই রেখার উপরে সিদ্ধ করা লাগে, তাই না? এখন এই যদি সিদ্ধ করি, এটা কি বোঝা যাবে যে সিদ্ধ করছি? কারণ এক্স ওয়াই এর পরিবর্তে যদি এক্স ওয়াই বসাই, তাহলে তো জিনিস সেমই থাকতেছে না? জি ভাইয়া, একই রকম দেখা যাবে। একই রকমের জি দেখা ভাইয়া। যাবে, একই রকম দেখা গেল। এরপরে নিচে কি করা লাগবে? এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটুকু সমান কত? 1। বুঝছো? মানে আমার এই যে রেখাটা ছিল, এটাকে আমি গাণিতিক ভাবে প্রকাশ করলাম। কারো কোনো সমস্যা আছে এখানে? না ভাইয়া। ওকে, তো এইটার পরের লাইন কি আমি এভাবে লিখতে পারি কিনা?
মানে আড়াআড়ি গুণ করে দিলাম, লিখতে পারি কিনা? জি ভাইয়া। আচ্ছা পারি। আচ্ছা লাবিব, তুমি আমাকে একটা কোশ্চেন করছিলে না ওই গতদিন, যে পরাবৃত্তের সময় আমি বলছিলাম যে এইচ স্কোয়ার সমান এবি হইতে হয়, আর উপবৃত্তের সমান এইচ স্কোয়ার ভাইয়া মাইনাস, আড়াআড়ি গুণ করলে ভাইয়া লব হরে যাবে আর হর লবে আসবে না। না না এইটা হলো এক জিনিস, এটা ধরো এক জিনিস, এটা হলো আরেক জিনিস, এইটা জাস্ট এই সাইডে চলে গেছে। ওকে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন আমি উভয় পাশে কি করব, স্কোয়ার করে দিব। উভয় পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে কি থাকবে? এটা থাকবে না? এটা জি থাকবে কিনা? ভাইয়া। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হলো এইখানে তো ই এর ভ্যালু কত, এইখানে ই এর ভ্যালু কত? 1, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে ই এর ভ্যালু 1। সকল ক্ষেত্রেই কি, সকল গ্রাফের জন্য কি 1 হবে? হবে না, কখনো হবে একের থেকে বড়, তখন আমরা সেটাকে অধিবৃত্ত বলবো। একের থেকে ছোট হলে সেটাকে আমি বলি উপবৃত্ত, আবার শূন্য হলে সেটাকে বলি বৃত্ত। তো উপবৃত্ত অধিবৃত্তের জন্য এখানে কি লিখবো? আমি জাস্ট ই লিখে রাখবো। আর পরাবৃত্তের জন্য এর ভ্যালু কত? 1। এই তো, ওকে। আর এইটাই হলো কণিকের ওগুলা সাধারণ। ঠিক জানি না দেখে ছবি লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর ভ্যালু জানি না। জানি। হ্যাঁ, আর এটা ওগুলোর জানি ভ্যালু দেখে জানি না। ওয়ান লেখা রাখছি। হ্যাঁ, এগুলো ধরো এরকম জিনিসটা এরকম হবে, ধরো এখানে আমি ই লিখলাম, পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের জন্য ই সমান হলো 1। তো ই সমান 1 হলে জিনিসটা কি, আমি পরের লাইনটা এটা পাবো না? আর এটা হলো কি, কণিকের সাধারণ সমীকরণ, এটা সকল কণিকের জন্য। ঠিক আছে, আর এটার স্পেশাল কেস কি, ই সমান 1 হলে সমীকরণটা এরকম হয়। ওকে, ঠিক আছে। তো লাভি পরেরটুকু দেখো, এইখান থেকে কি একটা, আমি যদি এটাকে যদি স্কোয়ার করি, এখানে যদি স্কোয়ার করি, এখানে যদি স্কোয়ার করি, তাহলে কি একটা দ্বিঘাত সমীকরণ আসবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো ওই দ্বিঘাত সমীকরণকে, যে এত কিছু টাইম আমি নষ্ট করব না, ওই দ্বিঘাত সমীকরণে কিরকম থাকবে দেখতে? ওই দ্বিঘাত সমীকরণটা কি এইরকম থাকবে না? এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, এক্স ওয়াই থাকবে, আবার থাকবে তোমার এক্স থাকবে, ওয়াই থাকবে, আর একটা কনস্ট্যান্ট থাকবে, এরকম থাকবে না? এই টার্মগুলো থাকবে না এখানে? জি ভাইয়া। আচ্ছা, বলো তো দেখি এক্স ওয়াই কোথা থেকে আসবে? এই জায়গা থেকে আসবে না? জি ভাইয়া। লাবিব বলো, এটাকে যদি তুমি স্কোয়ার করো, এইখান থেকে কি এক্স এ ওয়াই, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, জি ভাই ওই সূত্র বলবো। জি ভাই। আচ্ছা আসবে কিনা? আবার এক্স স্কোয়ার কোথা থেকে আসবে? এইখান থেকেও আসবে, আবার এইখান থেকেও এক্স স্কোয়ার আসবে। ওয়াই স্কোয়ার এখান থেকেও আসবে, আবার এইখান থেকেও আসবে না? আসবে কিনা? জি। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি যদি হিসাব করি তাহলে এরকম একটা সমীকরণ পাবো। তো সেই সমীকরণটার সহগ আমি বলতেছি, এ বি, এটাকে বলা হয় 2h 2g 2f c। ঠিক আছে, এরকম। এখন ক্ষেত্র বিশেষে এ বি সি, এ বি এইচ জি এফ, এগুলার ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? ভাইয়া আলফা বিটা কোথায় গেল? আচ্ছা, এই তো, এটাই তো আমি বললাম, আলফা বিটা তো তোমার কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট গুলা মিলেই আমি এইগুলা লিখছি। বুঝছো, এখানে ও, এ না দিয়ে যেটা A1 দেই, তাহলে বুঝতে পারবা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। মানে মানে এগুলা, কনস্ট্যান্ট গুলার পরিবর্তে হ্যাঁ, এই কনস্ট্যান্ট প্রকাশ গুলোর করা হয়েছে। পরিবর্তে নতুন কনস্ট্যান্ট বসাইছি। বুঝছো, এই কনস্ট্যান্ট গুলোর পরিবর্তে কি বসাইছি? নতুন কনস্ট্যান্ট বসাইছি। ঠিক আছে, তো এই কনস্ট্যান্ট গুলোর পরিবর্তে নতুন কনস্ট্যান্ট বসাইছি। এই তো। তো এইখানে তোমার এই যে আমি কিন্তু এখানে এই যে ই এর ভ্যালু 1 বসে এরকম পাইছি, তাহলে এইটা কিসের সমীকরণ বলো? এখানে তাহলে পরাবৃত্তের জন্য তুমি হিসাব করে দেখতে পাবা যে এইচ স্কোয়ার সমান এবি হয়। ঠিক আছে, এটা হলো পরাবৃত্তের জন্য। আচ্ছা, এই পর্যন্ত যে বুঝাইলাম, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাইয়া। কারো কোনো সমস্যা আছে এই পেজের মধ্যে? কোনো সমস্যা থাকলে আমাকে জিগাও, মানে যে কি সমস্যাটা তোমার আছে, মানে কোথায় কনফিউশন লাগতেছে। ভাইয়া আমরা যে ভাইয়া দ্বিঘাত ওই সমীকরণটা পেজ পেয়েছি যে সেটা কি? বসাইছি
আচ্ছা একজন করে বলো। অন্য কনস্ট্যান্টের পরিবর্তে এই বিষয়টা। আচ্ছা একজন একজন করে বলো, প্রথমে বলো, বলো একজন বলো প্রথমে। ভাইয়া ওই কনস্ট্যান্ট গুলো বসাইছেন না নতুন, ওই হ্যাঁ, পুরাতন কনস্ট্যান্টের পরিবর্তে জি হ্যাঁ। এস ওইগুলা ভাইয়া আচ্ছা বুঝি না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। দেখো তোমার কাছে এরকম আছে, যেমন ধরো x মাইনাস 3 হোল স্কোয়ার সমান 5, এটা আছে। তো আমি যদি তোমাকে তাড়াতাড়ি বলি যে এইখানে এইটা হলো x এর দ্বিঘাত সমীকরণ, আর এই দ্বিঘাত সমীকরণের চেহারাটা দেখতে এরকম হবে, তাহলে কি ভুল হবে? এই দ্বিঘাত সমীকরণের চেহারাটা দেখতে এরকম হবে, জি না। ভুল হবে? চেহারাটা মানে কি? এটাকে তুমি ইয়া করো, এটাকে তুমি সমাধান করো, দেখো এটাকে তুমি ইয়া করো, সুন্দর করে সাজাও। এখানে কি আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর এই সাইডে 5, তার মানে 4 সমান 0। দেখো তো এই দুইটার চেহারা কি সেম না? জি ভাইয়া। এটার যেরকম চেহারা এটার কি সেম চেহারা না? বুঝছো? জি তো এইখানে দেখো এটার ক্যালকুলেশনটা করা তো আমার কাছে একটু সময় সাপেক্ষ লাগতেছে, কিন্তু এটা ক্যালকুলেশন করলে কি এরকমই চেহারা আসবে না? জি ভাইয়া। আমার কথাটা কি বুঝতে পারছো? এই কারণে এটা লিখছেন। তো এখন বলতে পারো ভাই 2 দিলেন কেন? 2 দিলাম হলো, এখানে 2 না দিলেও হয়তো, তুমি জাস্ট এস লিখলেও হয়তো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু 2 লিখলে এই যে পরবর্তী যে সম্পর্কটা, এই সম্পর্কটা লিখতে আমার সুবিধা হয়। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা আরো কারো কোনো কোশ্চেন? যে একটা মেয়ে বলতেছিলা, বলো দেখি। ভাইয়া আমরা যে পড়লাম পরাবৃত্তের দ্বিঘাত সমীকরণটা, সেটা কি হুম। শুধু কণিকের ক্ষেত্রে নাকি যে কোনো ক্ষেত্রে এটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ? এইটা পরাবৃত্তের যে কোনো পরাবৃত্তের সাধারণ সমীকরণ, যে কোনো পরাবৃত্তের। এইটা যদি এইচ স্কোয়ার সমান এবি হয়, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ ভাইয়া। 2h আকারে লিখলে সেটা h স্কয়ার ইজ ইকুয়াল টু ab, এটা কিভাবে আমাদের সাহায্য করতেছে? আচ্ছা, তো এইচ স্কোয়ার সমান এবি কিভাবে সাহায্য করতেছে? তোমার এইটাকে যদি তুমি এইভাবে নাও, বুঝছো, যে এই সমীকরণটাকে যদি কোনোভাবে গুছায়া এই জায়গাতে আনতে পারো, এই জায়গাতে যদি আনতে পারো, এবং সেটার দেখবা যে ই এর ভ্যালু তখনই 1 হয় যখন এইচ স্কোয়ার সমান এবি হয়। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছো? ই এর ভ্যালু তখনই 1 হবে যখন তোমার এইচ স্কোয়ার সমান এবি হবে। জি ভাইয়া বুঝতে পারছি। মানে এটা আসে যে ই সমান 1, এই সমীকরণের জন্য ই সমান 1, আর এই সমীকরণের জন্য এই ই সমান 1টা হয়ে যায় হলো এরকম, এইচ স্কোয়ার সমান এবি। ঠিক আছে, বুঝছো? আবার ওই যে যখন উপবৃত্ত হয়, উপবৃত্তের জন্য কি হয়? ই এর ভ্যালু কি হয়? 1 এর থেকে ছোট হয়, তখন ওই জিনিসটা কি হয়? এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দেন 0 হয়ে যায়, তখন এই জিনিসটা এটা হয়ে যায় যখন আমি উপবৃত্তটা নিব। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন আছে? বলো, আছে আরো কোনো কোশ্চেন? তাহলে ভাইয়া কি আমি, ওই হ্যাঁ এই যে বলো। এই সমীকরণ যাবে লেখছেন, এটা কি ভাইয়া ওই উপবৃত্তের জন্য ভাইয়া প্রযোজ্য হবে? এইটা উপবৃত্তের জন্য হবে, অধিবৃত্তের জন্য হবে, সবকিছুর জন্যই হবে। কারণ এইখানে আমি ই এর ভ্যালু 1 দিছি, কিন্তু আমি উপবৃত্তের জন্য ই এর ভ্যালু তো 1 দিব না। ধরো উপবৃত্তের জন্য ই এর ভ্যালু, ধরো আমি যেটা দিব হাফ দিব, কারণ 1 এর থেকে ছোট, তো ওই হাফ দিয়ে নিয়ে আসছি জিনিসটা। ঠিক আছে, উপবৃত্তের জন্য হবে, সবকিছুর জন্য হবে, কিন্তু ওই যে শর্তটা জাস্ট এইখানে চেঞ্জ হবে। উপবৃত্তের জন্য এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দেন 1, এটা হবে তখন উপবৃত্তের জন্য। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি পরেরটুকুতে আমি একটু যাবো। দেখ, তো তোমাদেরকে আমি এখানে কি বললাম যে আমার পরাবৃত্তের সমীকরণটা কেমন, সাধারণ সমীকরণ বা কণিকের সাধারণ সমীকরণ কোনটা? এটা। এটা কণিকের সাধারণ সমীকরণ, কিন্তু এটা পরাবৃত্ত কখন হবে? এটা হলে কি হবে? এই স্কয়ার কিন্তু এবি হলে। এবি হলে সেটা কি হবে? আমার পরাবৃত্ত হবে। ওকে, তো এখন এই পরাবৃত্তটা দেখতে কেমন হতে পারে?
এই পরাবৃত্তটা দেখতে এরকম হতে পারে। দাঁড়াও। এই পরাবৃত্তটা দেখতে এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এরকম ধরো এই কানি কোণে যায় মানে যে একটু বেঁকা দ্বারা হতে পারে, কর্নার এরকম হতে পারে। তারপরে ধরো এই যে ধরো এরকম হতে পারে, তারপরে ধরো এই যে এরকম এরকম হতে পারে, তারপরে ধরো এরকম হতে পারে। ঠিক আছে, এরকম হইতে পারে। আর সবগুলাকে কি দ্বারা প্রকাশ করা হবে? এটা দ্বারা বুঝাবে, বুঝছো? মানে সবগুলা পরাবৃত্তেরই একটা কি থাকবে? সাধারণ বৈশিষ্ট্য থাকবে। সাধারণ বৈশিষ্ট্য কি? এইচ স্কোয়ার সমান এবি। আর তাদের সমীকরণগুলো কেমন দেখা যাবে? এরকম দেখা যাবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া, ভাইয়া এগুলো কি গ্রাফের মধ্যে আঁকতে হবে? না না, আঁকা লাগবে না, আমি জাস্ট এমনি মান randomly বের করে করে? আচ্ছা, তো এখন তোমাদের সিলেবাসে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর মধ্যে তোমাদের যে পরাবৃত্তের যে বিভিন্ন জিনিস বাইর করতে হয়, যেমন নিয়ামক রেখা সমীকরণ বাইর করা লাগবে, অক্ষরেখার সমীকরণ বাইর করা লাগবে, হাবি যাবে অনেক কিছু সমীকরণ বাইর করা লাগবে। ওগুলোর জন্য এই যে ব্যাখ্যাতারা যেগুলো না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। লাগবেই হলো তোমার এই যে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, এখন আমি ওই জায়গাতেই যাব। কিন্তু এই যে এই সমীকরণ দ্বারা এই সবগুলাকেই বোঝাবে। তাহলে ম্যাথমেটিক্সে কি মানে আমাদের কাছে বলে দিবে যে এক অক্ষের সমান্তরাল পরাবৃত্তে হ্যাঁ, ওগুলা এক এক ম্যাথে এক এক ক্লু দিয়ে রাখবে, এগুলো আমি দেখাবো, টেনশন নিও না। আগে শুরু করি। দেখো দেখো ধরো আমি একটা সমীকরণ লিখবো জাস্ট, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা না, সরি, ওয়াই এক্স দিব না, ওয়াই মাইনাস দিব, ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a এক্স মাইনাস আলফা। তো এইটা হলো কি? এটা হলো কণিকের সার্বজনীন সমীকরণ ছিল, এই সকল কণিককে এটা দ্বারা বুঝাবে। তো এটার স্পেশাল কেস এইচ স্কয়ার যদি এবি হয়, এইচ স্কয়ার সমান যদি এবি হয়, সেটাকে আমরা পরাবৃত্ত বলবো। আর এইটা হলো পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। বুঝছো? এটা হলো পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। ঠিক আছে, এক্স ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার এক্স 4a এক্স মাইনাস আলফা। এটার আরেকটা রকম আছে, সেটা হলো এরকম। ভাই এগুলার প্রমাণ আছে না? আচ্ছা দেখাচ্ছি, টেনশন নিও না, সবই হবে ভাই, সবই হবে, জাস্ট একটু ধৈর্য ধরো। এই এগুলো কি ওই উপরেরটা থেকে আসছে? এইগুলা উপর একটা থেকে কোশ্চেন আসছে। ছিল। বলো। ব্যাস, পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম আর জেনারেল ফর্মের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা দেখাচ্ছি। পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মটাতে, এইটাতে যে ফর্মটা আর এইটাতে তারা বলতেছে, আমি তারা তার আগে আমি একটা কোশ্চেন নেই যে এইটা থেকে এটা আসছে কিনা, এটা থেকে এটা আসছে কিনা। দেখো ধরো এই যে যে সমীকরণটা না, এই সমীকরণটাকে আমি আলফা বিটার ভ্যালু দিব, ওয়াই মাইনাস 2, 4 এর ভ্যালু, এর ভ্যালু দিলাম ধরো 1, এক্স মাইনাস ধরো আলফা ভ্যালু দিলাম 3। তো এবার এটাকে স্কোয়ার করি, এটা হলো ওয়াই। তাহলে জিনিসটা কেমন হলো দেখো তো, ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তারপরে কি মাইনাস 4x, তারপরে কি প্লাস 16, তাই না? দেখো তো এটা সমান কি? এটা লেখা যায় না? লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এই সমীকরণে এইচ এর ভ্যালু কত বলো? 0 এইচ এর ভ্যালু 0 0। তাতে কোনো সন্দেহ আছে? না ভাইয়া। আচ্ছা, এই সমীকরণে এর ভ্যালু কত? -4 কে বলছে -4? এ কি নাই তো ভাইয়া, এক্স X স্কয়ার স্কয়ার সম্বলিত কোনো জিরো ভাইয়া। শূন্য কিনা? জি ভাইয়া। আচ্ছা, এই সমীকরণে বি এর ভ্যালু কত? 1 1। তাহলে এইচ স্কয়ার মানে কত? 0 শূন্য। 0 হবে। এবি মানে কত? 0 0। তাহলে এইচ স্কয়ার আর এবি কি সেম হয়েছে? জি জি ভাইয়া। ভাইয়া। জি তাহলে ভাইয়া। এটা কি পরাবৃত্তের সমীকরণ হবে? হবে ভাইয়া। আচ্ছা,
সেম ভাবে এইখানেও দেখা যাবে যে পরাবৃত্তের সমীকরণ হয়, এটাও নিচেরটাও এটাও। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো লাবিব যেটা বললা যে ভাই সাধারণ সমীকরণ আর ওই স্ট্যান্ডার্ড সমীকরণের মধ্যে পার্থক্য কি, তাই না? জি ভাইয়া। তো সাধারণ সমীকরণ দ্বারা সবগুলাকেই বুঝাবে, এগুলা এইগুলা 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 সবগুলাকেই। কিন্তু স্ট্যান্ডার্ড সমীকরণ দ্বারা যেইগুলা পরাবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল তাদেরকেই বুঝাবে। আমার কথাটা বুঝছো? মানে পরাবৃত্তটা যদি এক্স অক্ষের দিকে ফেস করে বা ওয়াই অক্ষের দিকে ফেস করে, সেটার সেটাকেই বুঝাবে সমীকরণ যেটা নির্দেশ করবে সেটা হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা। হ্যাঁ, আর যেটা সাধারণ সেটা দ্বারা ওই যে ব্যাকা দ্বারা সবকিছুই হতে পারে। এই যে এটা ঠিক আছে, যেরকম ব্যাকা দ্বারা লিখলাম, এগুলো জি ভাইয়া, সবগুলাই বুঝতে পারছি। এটা দ্বারা প্রকাশ। ওকে, এখন আমি তোমাদেরকে দেখাবো যে এইটার সমীক গ্রাফটা কেমন হবে। দেখো দেখো এইখানে দেখো আমার কি আছে। এই যে সমীকরণটা আমি লিখছি, যে এই প্রথম সমীকরণটা, এক নাম্বারটার দিকে তাকাবো, দ্বিতীয়টার দিকে এখানে কি তাকাবো। সবসময় বুঝি নাই? ভাইয়া, এখানে কি এস স্কোয়ার ইকুয়াল টু 0 সবসময় হবে? কারণ এখান থেকে তো এক্স স্কোয়ার আসবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এখানে তো এক্স ওয়াই নাই, এইখানে তো এক্স ওয়াই টার্ম নাই। হ্যাঁ, আছে এক্স ওয়াই টার্ম নাই, নাই নাই মানে কি আবার এক্স স্কোয়ার টার্মটাও নাই। হ্যাঁ, হবে তো। নিচেরটা আবার ওয়াই স্কোয়ার টার্মটা নাই। হ্যাঁ হ্যাঁ সবসময় এস ইকুয়াল 0 হবে। হ্যাঁ, দুইটার জন্য এইচ ইকুয়াল টু 0 হবে সবসময়। আচ্ছা, সেটা কোনো ফ্যাক্টর না। আমি প্রথমটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। প্রথমটা নিয়ে দ্বিতীয়টাও তো সেমই, একই। হ্যাঁ একই। প্রথমটা নিয়ে আমি একটু জাস্ট কথা বলবো। দেখো, প্রথমটাকে আমি যদি এই যে স্কোয়ারটা সরাইতে চাই, তাহলে কি আমার এটা লিখতে হবে কিনা? স্কোয়ারটা সরাইতে চাই, এই লাইন থেকে এটা লেখা যায় কিনা? জি ভাই, লেখা যায়। লেখা যায়? জি লেখা যায় ভাইয়া, কিনা? দেখতে পারেন। আচ্ছা, জি তাহলে ভাইয়া। এখান থেকে আমি বলতে পারি না যে এক্স এর একটা ভ্যালুর জন্য, ধরো এটা আমি এই সাইডে নিয়ে আসি, বিটাটা এই সাইডে নিয়ে আসলাম, এক্স এর একটা ভ্যালুর জন্য আমি ওয়াই এর দুইটা করে ভ্যালু পাবো। জি ভাইয়া। জি, এক্স এর একটা করে ভ্যালুর জন্য প্লাস ওয়াই মাইনাস দুইটা করে প্লাস ভ্যালু মাইনাস পাবো না? দুইটা পাবো। জি ভাইয়া। তার মানে আমি এক্স এর যদি একটা ভ্যালু বসাই, তাহলে ওয়াই এর কয়টা পাবো? দুইটা পাবো কিনা? জি। জি ভাইয়া। আচ্ছা, সেম এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা করে ভ্যালু পাবো। তাহলে আমার গ্রাফটা কেমন হবে দেখতে? গ্রাফটা আঁকানো ভালো হচ্ছে না? পুনরাবৃত্ত হবে। হ্যাঁ, পরবর্তী হবে, যারা আমি একাই দিচ্ছি। গ্রাফটা কি এরকম হবে না দেখতে? কিভাবে এরকম হলো দেখো। এক্স এর যদি আমি একটা ভ্যালু বসাই, দেখো এক্স এর একটা ভ্যালু বসাই, তাহলে আমি ওয়াই এর উপরে, এই যে গ্রাফের উপরে দুইটা বিন্দু পাবো। পাবো কিনা? এক্স এর যদি একটা ভ্যালু বসাই, ওয়াই এর কি দুইটা ভ্যালু পাবো না? আর সেই জি গ্রাফটা ভাইয়া। কি, এই গ্রাফটা কি সেটা কি স্যাটিসফাই করতেছে না বলো? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, তো তাহলে একটা জিনিস মনে রাখবা, সেটা হলো যদি ওয়াই এর উপরে স্কোয়ার থাকে, কার উপরে? ওয়াই এর টার্মের উপরে স্কোয়ার থাকে, তাহলে আমার যে গ্রাফটা আসবে সেটা আসবে ওয়াই এর দুই দিকে। এটা হলো ওয়াই এর এক দিক, এটা এটা দুইটা হাত, এই যে এটা একটা হাত, এটা আরেকটা হাত, এই দুই হাত দুই দিকে থাকবে। একদিকে ওয়াই এর উপরের দিকে থাকবে, আর একটা কি ওয়াই এর নিচের দিকে থাকবে, যদি ওয়াই এর উপরে স্কোয়ার থাকে। বুঝতে পারছো এটা, এই কথাটা? জি ভাইয়া। ভাই, ওয়ের এই উপরে চিত্রটা square। এক্স অক্ষে ঋণাত্মক দিকে আটকলে সমস্যা হতো? আচ্ছা, এক্স অক্ষের ঋণাত্মক দিকে আঁকলে সমস্যা হইতো কিনা? এক্স অক্ষের ঋণাত্মক দিকে হবে নাকি ধনাত্মক দিকে হবে, সেটা ডিসাইড করে দিবে এর ভ্যালু। ঠিক আছে, আমি জাস্ট, এর জি ভ্যালু। ভাইয়া। হ্যাঁ সেখানে আমি যাব, একটু ধৈর্য ধরো। প্রথমে আমি স্কোয়ার নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, স্কোয়ার নিয়ে কথা বলতেছি। স্কোয়ার যদি থাকে, ওয়াই এর উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে আমার গ্রাফটা হবে কেমন দেখতে? এক হাত থাকবে ওয়াই এর একদিকে, আরেক হাত থাকবে ওয়াই এর আরেক দিকে। আর এই যে বিটা এবং আলফা, এগুলা কি? এই বিটা এবং আলফা হলো এই শীর্ষ। এই শীর্ষবিন্দুকে কি বলবো আমি?
বিটা এবং আলফা। তাহলে আমার বিটা আলফা সম্বন্ধে আমি জেনে ফেললাম, স্কোয়ার সম্বন্ধে জেনে ফেললাম। এরপরে এ যদি বড় হয় তাহলে এই যে দূরত্বটা না, এই দূরত্বটা আস্তে আস্তে বড় হতে থাকবে, মানে এই জিনিসটা হাতটা প্রসারিত হতে থাকবে। যেমন ধরো এটাও তো একটা পরাবৃত্ত, তাই না? এটা দেখো চাপা, এটা ধরো কি বড় মোটা, এটা ধরো আরো চাপা। তো তার মানে এইটার এর ভ্যালু কম, এটার ভ্যালু এর ভ্যালু আরেকটু বড়, এটার এর ভ্যালু আরো বেশি বড়। বুঝতে পেরেছো? তাহলে এর ভ্যালু কি করতেছে, গ্রাফটাকে কি করতেছে, প্রশস্ত করতেছে। ওকে, ওয়াই এর দুই দিকের মাথাকে প্রশস্তিত করতেছে। হ্যাঁ, ওয়াই দুই দিকের মাথাকে প্রশস্ত করতেছে, দুই হাতকে প্রশস্তিত করতেছে। আর এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে গ্রাফটা হবে উল্টা। এইখান থেকে শীর্ষ থেকে শুরু হবে, কিন্তু গ্রাফটা এই যে এরকম হয়ে যাবে। বুঝছো? ওয়াই ভ্যালু যদি নেগেটিভ হয়। ওকে, নেগেটিভ। জি ভাই। তার মানে আমি পুরোটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে যাবে? হ্যাঁ, মানে একদম শীর্ষ বিন্দুটাও কি এক্স অক্ষের নেগেটিভ দিকে না, যাবে? শীর্ষবিন্দু ভাই যেখানে সেখানেই, শীর্ষবিন্দু চেঞ্জ হবে না। আমি তো শীর্ষবিন্দু চেঞ্জ করি নাই, আলফা বিটা তো রাখছি, আমি চেঞ্জ করছি তো এ। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এইটা সম্বন্ধে কি বলতে পারি, নিচেরটা সম্বন্ধে কি বলতে পারি? নিচেরটার, এক্স অক্ষের দুই দিকের মাথা প্রসারিত হবে। হ্যাঁ, নিচেরটার আলফা বিটা কোথায় আছে বলো? ধরো এই যে এরকম জায়গায় একটা আলফা বিটা, এটা হলো আলফা বিটা। তার মানে এটাই কি আমার শীর্ষ। তো কার উপরে স্কয়ার আছে? এক্স এর উপর স্কয়ার আছে, এক্স এর টার্মের উপর স্কয়ার আছে। তার মানে এটা দুই হাত এক্স এর দুই দিকে যাবে। এটা হলো এক হাত এক্স এর একদিকে, আর এটা আরেক হাত এক্স এর আরেক দিকে, এক্স এর দুই দিকে যাবে। ঠিক আছে? আর এই এ যদি পজিটিভ থাকে তাহলে উপর দিকে, আর যদি এ যদি নেগেটিভ থাকে তখন নিচের দিকে। ঠিক আছে? এ যদি এটা নেগেটিভ, অক্ষের উপর হবে না? কোনটা? এই যে এই ইয়াটা, এই এটা পরাবৃত্তটা আগেটা তো নির্ভর, এক্স অক্ষের উপর ছিল। শুনো, এটা নির্ভর করে শীর্ষটা কোথায় সেটার উপরে। ঠিক আছে? এখানে তো আমি র্যান্ডমলি আঁকাইলাম, এটা তো এখানে এক্স অক্ষটা তো নিচে চলে যাবে, এদিকে থাকবে। ঠিক আছে? শীর্ষটা যেখানে সেখানে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে কয়েকটা গ্রাফ আঁকাইতে দিব। প্রথমে আমি জাস্ট কয়েকটা গ্রাফ আঁকাইতে দিব, দেখি গ্রাফগুলো আমরা পারি কিনা। ভাই ভাই এর নাম নাই নির্দিষ্ট ফিক্স করা। বুঝি নাই ভাই এর নাম কি হয়েছে। ভাই দিয়ে কি বুঝায়, মানে নামটাকে? ও আচ্ছা, এর কোনো নাম নাই, এ একটা কনস্ট্যান্ট জাস্ট। আজকে গ্রাফ আঁকানো পর্যন্তই আর কি। আচ্ছা, তো প্রথমটার শীর্ষ কোথায় হবে বলো? 1.5 বিন্দুতে। 1.5 বিন্দুতে শীর্ষ হবে। 1.5 বিন্দু কোথায়? ধরো এই যে এরকম একটা জায়গায় 1.5 বিন্দু, এটা হলো শীর্ষ 1.5। তো এইটার স্কয়ার কার উপরে আছে? ওয়াই এর উপরে, এক্স এর উপরে স্কয়ার আছে। তার মানে আমার দুই হাত কোন দিকে থাকবে? এক্স এর দুই দিকে। এক্স এর দুই দিকে। আর এর ভ্যালু কি, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, মানে উপরের দিকে। পজিটিভ। উপরের দিকে। তাহলে এটার গ্রাফ অনেকটা দেখতে এরকম হবে। ঠিক আছে? এটা হলো 1.5 বিন্দু। আচ্ছা, পরেরটা এটা কোথায় হবে? এটা শীর্ষ কোথায়? -2 আর 3 বিন্দুতে। -2 2 আর 3 এই জায়গাতে, -2 3। তো এটার এর ভ্যালু কি, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? পজিটিভ, মানে উপরের দিকে। হ্যাঁ, জিনিসটা দেখতে এরকম হবে। এরপরে পরেরটা, এটা শীর্ষ কত হবে পরেরটার? 3 -2 3 -2 3 -2 এই জায়গাতে। এটার এর ভ্যালু এটা কি, নিচের নেগেটিভ দিকে নাকি যাবে। পজিটিভ? নিচের দিকে যাবে। নিচের দিকে। তাহলে গ্রাফটা কেমন হবে? এমন হবে দেখতে। বুঝতে পেরেছো সবাই?
ভাইয়া ওই ভাইয়া শীর্ষবিন্দুগুলা ফিক্স করে নিতে হবে। আচ্ছা একজন একজন করে বলো, রিমন বলো কি বলবা? ভাইয়া শীর্ষবিন্দুগুলা ফিক্সড করে নিতে হবে 15। শীর্ষবিন্দুগুলা কি 1.5 কিভাবে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এইখানে দেখো, এখানে আমি কি লিখছিলাম, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা, এই আলফা এবং বিটাকে আমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলি। এই যে জি ভাইয়া। তারপরে বলো, আরো কারো কোনো কোশ্চেন আছে? ওকে, পরেরটা, এইটার শীর্ষ কোথায় বলো? 5 1 5 1, একদম ঠিক। এটার এক্স এর সাথে যেটা, এটা কিন্তু আলফা। 5 1, এটা হলো ভুজ, এটা হলো কুটি। 5 1 কোথায়? 5 1 এই জায়গায়, ঠিক আছে? এটা হলো 5 1। তো এইটার বলো তো দেখি, কার উপরে স্কয়ার আছে? ওয়াই এর উপরে স্কয়ার আছে, আর এর ভ্যালু পজিটিভ। তার মানে গ্রাফটা কেমন হবে দেখতে? এমন না? জি ভাইয়া। জি ভাইয়া। পরেরটার শীর্ষ কোথায় বলো? -2 3 -3, -2 না কিন্তু, 3 3 -2, minus 2 3 মাইনাস 3 -2, 3 -2, 3 -2 কোথায়? এখানে 3 -2 ধরো এই যে এরকম একটা জায়গায়। তো এটার ওয়াই এর ভ্যালু কি? পজিটিভ। এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে কেমন হবে? এরকম। হ্যাঁ, আচ্ছা পরেরটা, এটাই, এটা শীর্ষ কোথায়? -2 3 -2 3, -2 কোথায়? এখানে -2 আর 3 হলো এই জায়গাতে, -2 3 এই জায়গাতে। হ্যাঁ, -2 3 এটা। তো এটার জন্য কি হবে? আর এটাতে তোমার ইয়ার ভ্যালু কি, এর ভ্যালু কি? ধরো -2 3 এই জায়গায় আছে, এটা হলো -2 3। এটার এর ভ্যালু কি? -2 নেগেটিভ। আর স্কয়ার আছে কি ওয়াই এর উপরে, তার মানে দুই হাত হবে, ওয়াই এর দুই দিকে, দুই হাত হবে ওয়াই এর দুই দিকে এবং কি নেগেটিভ মানে এইদিকে। বুঝছো সবাই? এই যে এটার বিপরীত, এটা যেরকম ওইটা তার উল্টা। বুঝছো সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, চিত্রগুলো সবাই বুঝছো? চিত্র আঁকাইতে পারবা? একটা চিত্র দিয়ে দেখি পারো কিনা। বলো, এটার জন্য আমার শীর্ষ কোথায় হবে? 3 4 3 3 -4 3 -4, 3 -4 কোথায় আছে? fourth quadrant 3 -4। এটার এর ভ্যালু বলো তো দেখি কত? এটার এর ভ্যালু -1/4 -1/4, কারণ -1 মানে কি এরকম না? এটা কি আমার এর ভ্যালু। সুন্দর। তো এর ভ্যালু কি? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ হলে কেমন হবে? নিচের দিকে না? আর স্কয়ার কার উপর আছে? সরি, নিচের দিকে না, স্কয়ার আছে কি ওয়াই এর উপরে। ওয়াই এর উপরে মানে কি? আর দুই হাত ওয়াই এর দুই দিকে, তার মানে জিনিসটা হবে এরকম, তাই না? হবে? জি ভাইয়া। আচ্ছা, তোমার ম্যাথ গুলা করার জন্য গ্রাফ আসলে এরকম করা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, মানে এত বেশি দরকার নাই আর কি, যতটা চিন্তা করতেছো এইটুকু জানলেই এনাফ। মানে এখন আমি যতটুকু পড়ালাম এইটুকু জানলে এনাফ। আচ্ছা, এরপরে আমি তোমাদের সাথে কিছু জিনিসের পরিচয় করে দিব জাস্ট, তারপরে ক্লাস শেষ। তো এক্স মাইনাস আলফা 4a ওয়াই মাইনাস বিটা। তো এই গ্রাফটা কেমন হবে দেখতে? এটা হলো 0 0 পয়েন্ট। এই গ্রাফের শীর্ষ বলো কত? আলফা বিটা alpha beta আলফা বিটা। এটা শীর্ষ হলো এটা, ধরো আলফা বিটা। এইটার কার উপরে স্কয়ার আছে? x এর উপরে তার মানে দুই পা থাকবে কি এক্স এর দুই দিকে, তাই না? আচ্ছা, ধরো এটা চেঞ্জ করে দিই, দাঁড়াও একটু চেঞ্জ করে দিই।
আচ্ছা এইবার বলো তো দেখি স্কোয়ার কার উপরে? Y Y এর উপরে ওর উপরে। তাহলে এটা আর দুই হাত কোন দিকে থাকবে? Y X এর এর Y দিকে, এর দিকে। Y এর দুই দিকে, Y সরি, এর হ্যাঁ Y এর দুই দিকে। দিকে, Y এর দুই দিকে। আর এটা এর ভ্যালু পজিটিভই ধরলাম, তাহলে গ্রাফটা অনেকটা এরকম হবে না? এরকম হবে কিনা? হবে? জি ভাইয়া। আচ্ছা, তো এই গ্রাফটা যদি আমি আঁকাইতে চাই তাহলে এইখানে আমার একটা নিয়ামক রেখা লাগবে না? লাগবে? জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা নিয়ামক রেখার সাথে সাথে আরেকটা কি লাগে? বিন্দু একটা ফোকাস। উপকেন্দ্র হ্যাঁ, তো এখন মজার ব্যাপার হলো কি, যে এই যে উপকেন্দ্র আর এই যে শীর্ষ, এরা সাধারণত একই রেখার মধ্যে থাকে, এরকম করে একই রেখার মধ্যে থাকে, একই বিন্দুর মধ্যে সুন্দর করে গুছাই দিতেছে। ভাইয়া এখানে নিয়ামক রেখাটা যে ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে এটা বুঝলেন কেমনে? আচ্ছা, নিয়ামক রেখা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, এটা আমি কি ধরো, এটা তো আমি র্যান্ডমলি আঁকাইছি চিত্র, ঠিক আছে? তো দেখো এখান থেকে এইটুকের যে দূরত্ব, এখান থেকে কি এইটুকের দূরত্ব সেম কিনা, র্যান্ডমলি আঁকাইছি আর কি ফার্স্ট কোয়াড্রেন্টেই, ঠিক আছে? কারণ গ্রাফটা এখানে, এটা যদি বড় হয়, ফোকাস যদি অনেক দূর, ধরো যদি এখানে হয়, ফোকাসের যদি এখানে হয়, তার মানে এখান থেকে এইটুকুর দূরত্ব, তো দেখা যাবে যে এটা আরো পিছিয়ে যাবে, তখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসার সম্ভাবনা থাকবে, বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট ছাড়া অন্য কোনো কোয়াড্রেন্টে হওয়ার সম্ভাবনা আছে? তোমার কি মনে হয়? মনে হয় না আছে, কারণ দুইটা সমান হতে হবে না দূরত্বটা। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, তো এই যে আমি কি করছি, এখানে আমি একটা শীর্ষ, এটাকে বলি কি, শীর্ষ। এই পয়েন্টটাকে কি বলি আমি, শীর্ষ। এটাকে কি বলি, উপকেন্দ্র। আগেই বলছি না এটাকে উপকেন্দ্র? আচ্ছা, এটাকে কি বলি? উপকেন্দ্র বের করে কিভাবে? সবই ভাই শিখাবো, আমি তো এখনো কোনোটাই বাইর করা শিখাই নাই। এটাকে কি বলি? নিয়ামক রেখা। রেখা, ঠিক আছে, এটাকে কি বলি, নিয়ামক রেখা। এটাকে কি বলে? এটাকে বলে নিয়ামক রেখার পাদবিন্দু। এটা ইয়াতে লিখি, একটু ধৈর্য ধরো, সবই শিখবো, আমি তো এখনো কিছু শিখাই নাই, বইয়ের মেয়াদ ধরি নাই। এটা হলো নিয়ামক রেখা। এই লেখাগুলো দেখা যাচ্ছে? জি ভাইয়া। এটা হলো শীর্ষ। এটা হলো উপকেন্দ্র। আচ্ছা, আর এই যে রেখাটা না, এই যে সবুজ রঙের যে রেখাটা না, এটার নাম বলো তো, কি দেখি, কি কেউ বলতে পারো কিনা, মানে অনুমান করে বলো দেখি, পারো কিনা? অক্ষরেখা। অক্ষরেখা, হ্যাঁ, সুন্দর, এটাকে বলে অক্ষরেখা। ওকে, আচ্ছা, অক্ষরেখা। এরপরে ধরো যে এইখানে আরেকটা রেখা আছে, সেই রেখাটা হলো এরকম। এটা কি উপকেন্দ্রের উপরে লম্ব না, বলো তো দেখি? অক্ষরেখার জি উপরে, ভাইয়া। কিন্তু উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, উপকেন্দ্রগামী, তাই না? তো এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। না বিলম্ব। হ্যাঁ, নাভিলম্ব বলা হয়।
উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। এরপরে উপকেন্দ্রিক লম্ব, শীর্ষ, নিয়ামক রেখার পাদবিন্দু, আর কি আছে? আর কি আছে? আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, দেখো তো এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বলো তো দেখি, এটা এই সমীকরণ দেখে বলো। আলফা বিটা আলফা বিটা। সুন্দর, আলফা বিটা। আচ্ছা, তো এখন তোমাদের আমাকে একটা কথা বলো তো দেখি, এই যে দুইটা দূরত্ব আমি লিখছি এটা কি সমান হবে নাকি অসমান হবে? এখানে দুইটা দূরত্ব লিখছি, দেখছো? সমান সমান হবে, সমান হওয়ার কারণ কি? কারণ এটা ই সমান 1 ই সমান 1, কারণ এই যে ই সমান 1 মানে হলো কি, এই যে লাল রঙের যে পরাবৃত্ত আছে সেই পরাবৃত্তের উপরের যে কোনো পয়েন্ট হলো এইটা, যে কোনো একটা পয়েন্ট, এই উপকেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব এবং ওই পয়েন্ট থেকে নিয়ামক রেখার দূরত্ব কি হয় আমার সবসময় কি হয়? সেম হয়, সেম সেম হয়, এই কারণে এটা সমান। তো মজার ব্যাপার কি জানো, এইটুকুর দৈর্ঘ্য হলো এ। ওকে, এটুকুর দৈর্ঘ্য কি কি বলো? এ বাইরে কি ধরে নিলেন নাকি? না না, ধরে নিন, এটা মাইপা বাইর করা হয়েছে এ, ঠিক আছে? এই এই এ, বুঝছো? এই এ আর এই এ কি সেম, বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা, মানে এইখানে যদি এ দেয়া থাকে তাহলে তুমি বুঝবা যে এইখান থেকে একটু দূরত্ব হলো এ, এখান থেকে একটু দূরত্ব এ। আচ্ছা, এই যে যে জিনিসটা না, এই যে জিনিসটা না, জি ভাই। আচ্ছা, এই যে কি আছে এটা, y মাইনাস বি। ওয়াই টার্মের উপর স্কয়ার। হ্যাঁ, এইটা না y মাইনাস বি, এইটার সমান যদি শূন্য বলো, মানে যার উপর স্কয়ার থাকবে আর কি, বুঝছো? যার উপরে স্কয়ার থাকবে, যার উপরে স্কয়ার থাকবে সেটা সমান যদি শূন্য বলো, তাহলে সেটাকে কি বলবো আমি? অক্ষরেখার সমীকরণ বলবো, মনে থাকবে? যার উপরে স্কয়ার থাকবে সেটা সমান যদি শূন্য ধরি তাহলে কি হবে বলো? অক্ষরেখার সমীকরণ। তাহলে তাহলে এই অক্ষরেখার সমীকরণ কি? y minus beta is equal to 0। সমান সমান y সমান বিটা লেখা যাবে না? y ইকুয়াল টু বিটা। আচ্ছা, তাহলে লাবিব, একটু আগে আমি তোমাদেরকে সরল রেখার কিছু কনসেপ্ট পড়াইছিলাম, সেই কনসেপ্টে আমি তোমাদেরকে বলছিলাম কি, y সমান বিটা হলে এখানকার সকল বিন্দু, এখানে তিনটা বিন্দু আছে, যে একটা, দুইটা, তিনটা বিন্দু, এই তিনটা সকল বিন্দু বিন্দুর y এর মান সমান হবে। সেম, কুটি কি সেম না? জি ভাই। তাহলে উপকেন্দ্রের কুটি কত? y মানে কি বলি বিটা। বিটা। এই যে নিয়ামক রেখার পাদবিন্দুর কত? এটারও বিটা হবে। বিটা। আচ্ছা, এখন আমার দরকার কি? আমাদের এখন ভুজ দরকার। ভুজ দরকার, তাই কিনা? জি ভুজ ভাই। দরকার। তো এখন ভুজ, সবগুলার ভুজ কি আলাদা আলাদা না? কুটি সেম, কুটি ভাইয়া। সেম, জি কিন্তু ভুজ কি ভাই, আলাদা না? ভুজ আলাদা। জি। ভুজ আলাদা। তো একটা ভুজ আমি জানি, সেটা হলো আলফা, শীর্ষের ভুজ আমি জানি। তো এখন আমাকে বলো লাবিব, এইখানকার ভুজ কত? এই জায়গায় শীর্ষের ভুজ আলফা। কত? এখন আলফা। উপকেন্দ্র যখন গেছি তখন আমি এক্স অক্ষের সমান্তরালে কতটুকু আগাইছি? এ পরিমাণ আগাইছি। এ পরিমাণ আগাইছি। তাহলে উপকেন্দ্র বাড়ি করতে হলে সে আলফার সাথে এ যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? যোগ করতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। একটু দেখাচ্ছি। এই পয়েন্টটা ধরো 4 3, এই পয়েন্টটা ধরো আমার 3, কিন্তু আমি ভুজ জানি না, কিন্তু এইটুকু দূরত্ব আমি জানি, ধরো 7। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এইখানে 4 3 মানে কি? 4 3 মানে হলো ভুজ হলো 4, উচ্চতা হলো 3, তো এইখান থেকে একটু দূরত্ব হলো 7, তাহলে এইখান থেকে একটু দূরত্ব কত? ভুজ কত হবে তখন? 11 11 3 না? জি ভাই। Okay. ভাইয়া। তো ভাই এইখানে আসে, কিভাবে জানি কি বললা? মানে 11? তুমি কি ছিলে না ক্লাসে?
ছিলাম, কি হারাই গেলাম নাকি? আচ্ছা দেখো, এখানে হলো 4, 4 3 বললাম, তো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হলো 7। 7, হ্যাঁ। তো এটা যদি 7 হয় তো এই পর্যন্ত হলো 4, আর এইখান থেকে এইটুকু হলো 7, তাহলে পুরাটার দূরত্ব কত? 11। এই বিন্দুর বুঝ 11। আচ্ছা লাবিব, তাহলে আমাকে বলো যে উপকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা কি হবে? আলফা প্লাস এ। আলফা প্লাস এ, আলফা প্লাস এ, আলফা, দাঁড়াও, আলফা প্লাস এ, আর এটা কি তো আমি জানি বিটা, হয়ে গেল। তো এখন আমাকে বলো এই জায়গাতে কি আমি পিছিয়ে আসছি না? এদিকে কি জি পিছিয়ে ভাই। আসছি না? জি, তাহলে কি প্লাস করবো নাকি মাইনাস করবো? মাইনাস করব। মাইনাস। আলফা মাইনাস এ হবে এটা। আলফা মাইনাস এ, আলফা মাইনাস এ। সুন্দর, সুন্দর। জি ভাই। Okay, হ্যাঁ ভাই। সুন্দর। তাহলে আমি 3টা জিনিস শিখছি, আজকে বেশি জিনিস শিখবো না। একটা হলো শীর্ষবিন্দু গ্রাফ দেখে সমীকরণ দেখে আমি বাড়ি করতে পারবো। আরেকটা কি, উপকেন্দ্র বাড়ি করতে পারবো এ যোগ করে, তাই না? উপকেন্দ্রের সময় কি করা জি লাগে? এ এ যোগ যোগ করা করতে লাগে। হয়। আর ওই নিয়ামক রেখা বাড়ি করতে, নিয়ামক রেখার পাদবিন্দু বাড়ি করতে বিয়োগ করা লাগবে। এ বিয়োগ করা লাগে। বিয়োগ করতে হয়। আচ্ছা, আর যার উপরে স্কয়ার আছে তাকে আমরা কি বলি? অক্ষরেখা সমীকরণ। অক্ষরেখার সমীকরণ। জিরো ধরলে হ্যাঁ, অক্ষরেখা সমীকরণ। অক্ষরেখার সমীকরণ। এখন আমাকে বলো, আমরা যে যোগ বিয়োগ করতেছিলাম, কার সাথে যোগ বিয়োগ করতেছিলাম? দেখো, এক্স এর মানে ভুজের সাথে যোগ বিয়োগ করতেছিলাম না? এখানে বিয়োগ করছি, জি ভাই। এখানে ভুজের সাথে। তো একটা জিনিস মাথায় রাখবা, দেখো, যার উপরে স্কয়ার নাই, যার উপরে স্কয়ার নাই তার সাথে যোগ বিয়োগ করতে হবে। যার সাথে স্কয়ার থাকবে না তার সাথে যোগ বিয়োগ করলে আমি নিয়ামক রেখার পাদবিন্দু আর কি উপকেন্দ্র পাই যাব। মনে থাকবে এই কথাটা? জি জি ভাই। ভাইয়া। যার উপরে স্কয়ার নাই, যার উপর স্কয়ার থাকবে না তার সাথে মানে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করব। আচ্ছা, শীর্ষ নাকি কে যেন বলতেছিল ভাই উপকেন্দ্র কেমনে বের করব? আমি বলতেছিলে নাকি? বলতেছিলাম ভাইয়া। আচ্ছা, পাইছো উত্তর? জি ভাইয়া। আচ্ছা, এখন জি ভাইয়া। আমি তোমাদের সাথে একটা ম্যাথ শেয়ার করব, দেখো এই টাইপের। যেমন ধরো লাবিব, এক্স জি ভাই। মাইনাস এ স্কয়ার ওয়াই, সরি এখানে ধরো তোমার এখানে ধরো 16 ওয়াই মাইনাস 2, এটা। তো এখন আমার 3টা জিনিস বের করতে হবে, একটা হলো শীর্ষ, আরেকটা হলো অক্ষরেখার সমীকরণ। এগুলো আমি টাইপ করে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। শীর্ষ, অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, এতক্ষণ যা পড়াইছি মোটামুটি বুঝছো না? একটা আইডিয়া আসছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, শীর্ষ, অক্ষ, আরেকটা কি বলছিলাম? উপকেন্দ্র, উপকেন্দ্র, আরেকটা কি? পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, তো তোমরা এখান থেকে জাস্ট এই সমীকরণটা দেখে, আমরা চিত্র কিন্তু জানি না, এটা চিত্র কেমন হবে আমরা ধরো জানি না। এইখান থেকে বলো তো শীর্ষ কত? 1 2 1 2 1 2 আচ্ছা, এখানকার এর ভ্যালু কত? 4 4 4 আচ্ছা, তো অক্ষরেখা কি? x is equal to 1 1 x is equal to 1। ওকে, তো এখন আমি বলো কার সাথে যোগ বিয়োগ করব?
Y এর সাথে Y এর সাথে y এর মানে কুটির সাথে আমি যোগ বিয়োগ করব, তাই না? জি কুটির ভাইয়া। সাথে আমি যোগ বিয়োগ করব। তো উপকেন্দ্র বের করার জন্য কি করা লাগবে? কুটির সাথে কি যোগ করতে হবে? আলফা মানে হ্যাঁ, সেটা দেখো, 4 এই যে দেখো শীর্ষের ভুজ যা আছে তা ভুজ থেকে গেল, কিন্তু আমার চেঞ্জ করতে হবে কি কুটি, কারণ যার উপর স্কয়ার নেই তার সাথে আমার যোগ করা লাগবে। তাহলে কি 2 + 4। আবার তো এখন নিয়ামক রেখার পাদবিন্দু ইয়ে করার জন্য কি করতে হবে? 2 থেকে কি করা লাগবে? 4 বিয়োগ করা লাগবে না? -4 বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে হলো কি 1 6 1 -2। মাইনাস আচ্ছা, এটা না মুছলেও হবে। এইটুকু বুঝছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যে আরেকটা জিনিস এখানে আছে যেটা আমি আঁকাইতে ভুলে গেছিলাম, একটু সেই জিনিসটা একটু আঁকাচ্ছি। সেই জিনিসটা হলো যে শীর্ষবিন্দুতে স্পর্শক সেইটা হলো যার উপর স্কয়ার নাই সেইটা সমান যদি শূন্য ধরো, তাহলে শীর্ষ বিন্দুতে যে স্পর্শক আছে সেই স্পর্শকের সমীকরণটা পাবা। এটা হলো স্পর্শকের সমীকরণ। শীর্ষ বিন্দুগামী স্পর্শক, এটা পরাবৃত্ত স্পর্শক না? কি হবে? ওই যে এই যেটা যার উপরে স্কয়ার নাই সেটা সমান শূন্য। তাহলে আমাকে বলো যে আমি যে এখন এই যে এটা করলাম, এইটার শীর্ষবিন্দুগামী স্পর্শকের সমীকরণ কি হবে? y = 2। হ্যাঁ, হবে y - 2 = 0। এটা ওকে, এটা তো আমি করে দিলাম। এবার তোমরা একটু বলো দেখি এটা পারো কিনা। x + 1 -16 y - 2, এটা তো সেম। তোমার দাঁড়াও, তোমার শীর্ষ কত বলো? -1 -1 2 -1 2 আচ্ছা, কার সাথে যোগ বিয়োগ করব? y এর সাথে কুটির Y সাথে কুটির সাথে। ওকে, সুন্দর। উপকেন্দ্রের এখানে এর ভ্যালু কত বলো? -4 4 আচ্ছা, উপকেন্দ্র বের করবে এবার। তো উপকেন্দ্রে তোমরা স্বীকার করছো কি কার সাথে যোগ বিয়োগ করবো? কুটির সাথে কুটির সাথে। তাহলে ভুজ যা আছে তাই, কুটি হলো 2। তো উপকেন্দ্র করার সময় কি করা লাগে? যোগ করা লাগে না? জি ভাইয়া যোগ করছি। তাহলে হলো কি হয়েছে? -1 -2 আচ্ছা, তারপরে নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দু, এটাতে কি করা লাগবে? বিয়োগ করা লাগবে না? বিয়োগ জি করতে ভাইয়া। হবে। হ্যাঁ, মাইনাসে বিয়োগ করলাম। তাহলে কি হলো? হয়েছে? জি ভাইয়া আচ্ছা, অক্ষ কত বলো? x = 1 x -1 হ্যাঁ -1 হ্যাঁ, এটা। তারপরে তোমার ইয়া কত? ওই স্পর্শক, শীর্ষবিন্দুগামী স্পর্শক। y = 2 Y সমান 2 স্পর্শ y সমান 2, মানে y - 2 = 0, তাই না? আচ্ছা, তো দেখো আমরা কি কয়টা জিনিস শিখে গেলাম? 1 2 3 4 5। তো এদের জন্য আমরা কি কোনো সূত্র অ্যাপ্লাই করছি বলো? না ভাইয়া না না ভাইয়া। কোশ্চেন দেখে আমরা বলতে পারতেছি না? জি ভাইয়া। পারতেছি? আচ্ছা, আরেকটা, এটাই শেষ, এটার দ্বারাই আজকে ক্লাস শেষ। শীর্ষ কত বলো? 1 - 5 -5 1 - 5। আচ্ছা, শীর্ষ হলো। তারপরে হলো উপকেন্দ্র, তার আগে বলো এ ভ্যালু কত? -1 -1। তাহলে কার সাথে যোগ বিয়োগ করবো? যোগ বিয়োগ কার সাথে করবো? ভুজের সাথে নাকি কোটির সাথে যোগ বিয়োগ করবো?
এক্স এর সাথে যোগ বিয়োগ করবো। হ্যাঁ, যার উপরে স্কোয়ার নাই তার সাথে আমি যোগ বিয়োগ করবো, মানে কি ভুজের সাথে, শীর্ষের ভুজের সাথে আমি কি করব, যোগ বিয়োগ করব। তাহলে 1 উপকেন্দ্রের সময় কি করা লাগে, যোগ, কি করব এ, তাই না, এ মানে কি -1 কমা -5 থেকে যাবে। তাহলে কত হলো, 0 -5। আচ্ছা, তারপরে নিয়ামক রেখার পাদবিন্দু, তো কার সাথে যোগ বিয়োগ করবো বলো লাবিব? ভুজের সাথে। ভুজের সাথে, কার ভুজের, শীর্ষের ভুজের সাথে। তো শীর্ষের ভুজের সাথে কি করব, যোগ বিয়োগ করবো। নিয়ামক রেখা পাদবিন্দু করার সময় কি করা লাগে, বিয়োগ করা লাগে না, বিয়োগ করতে হয়। -1। বিয়োগ করতে হবে। তাহলে কি হলো ফাইনালি, হলো? জি ভাইয়া। আচ্ছা, অক্ষরেখার সমীকরণ বলো। y is equal to -5। y plus 5 = 0। আচ্ছা, এবার আমাকে বলো যে ইয়া কত, ওই শীর্ষবিন্দুগামী স্পর্শক। x minus 1 is equal to 1। হ্যাঁ, x - 1 = 0। এই 5টা জিনিস মনে থাকবে? জি ভাইয়া জি ভাইয়া, আচ্ছা, মনে করো তোমাদের পরাবৃত্ত শেষ, মনে করছো? এগুলাই ভাইয়া চাই না। এটা কিছু বুঝি শিখাই নাই? ভাই বলছেন যে কিছুই শিখাইবেন না, সব শিখাইছেন। আচ্ছা, মনে করো পরাবৃত্ত শেষ, ঠিক আছে, ভাইয়া একটা কোয়েশ্চেন করি। বলো। ভাইয়া আমরা তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বের করলাম যে হ্যাঁ, আমি জানি মানে- এই কোশ্চেন তুমি করবা, জি ভাইয়া। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বাড়ি করছো, তাই না? জি জাস্ট উপকেন্দ্র দিয়ে আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিতেছি। তুমি বলতেছো যে সেকেন্ড কোয়াড্রেন্টে তো তাহলে আমার এর ভ্যালু নেগেটিভ করা লাগতে পারে উপকেন্দ্র বের করার জন্য, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটুকু হলো কি এ না? জি আচ্ছা, তো আমি এখানে কি করতেছি, আলফা প্লাস এ করতেছি না? জি আচ্ছা, আলফা প্লাস এ করতেছি। ধরো তোমার গ্রাফটা এরকম হতে পারে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো তুমি বলবা যে এটা যদি শীর্ষ আলফা বিটা হয়, শীর্ষ যদি আলফা বিটা হয়, তাহলে এইখানে উপকেন্দ্র নির্ণয় করার জন্য তোমার তো পিছাইতে হইতেছে, তার মানে তোমার নেগেটিভ করা উচিত, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু তারপরে আমি প্লাস করলাম, তাই না, ম্যাথে? জি ভাইয়া, ওটাই তো। আচ্ছা, তো তারপরেও কিন্তু আমি প্লাস করছি, তাই না? করছি কিনা? জি জি আচ্ছা, লাবিব আমাকে বলো এই গ্রাফের জন্য এর ভ্যালু কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এর ভ্যালু নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, বলো লাবিব। নেগেটিভ হবে না ভাইয়া? হ্যাঁ, নেগেটিভ হবে। নেগেটিভ হলে কি আলটিমেটলি আমি বিয়োগই করতেছি না? এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আলটিমেটলি কি আমি বিয়োগই করতেছি না? বুঝতে পারছি ভাইয়া। বুঝছো? তার মানে হ্যাঁ, আমার হ্যাঁ। এই যে, তার মানে আমি যখন ম্যাথ করব তখন এই একটা গ্রাফ যদি আমি খেয়াল করি তাহলে বাকিগুলো হয়ে যাবে, কারণ ওই একই কাহিনী। বুঝতে পেরেছো আমার কথা? ভাইয়া এরকম এটা কখন খেয়াল হয়? রাখবে। বলো। ভাইয়া যে কিছুটা ফার্স্ট কোয়াড্রেন্টে আর নিয়ামক রেখা সেকেন্ড কোয়াড্রেন্টে, আচ্ছা, মানে পরাবৃত্ত ফার্স্ট কোয়াড্রেন্টে, হ্যাঁ, নিয়ামক রেখা সেকেন্ড কোয়াড্রেন্টে, আচ্ছা, এরকম কি হতে পারে? হ্যাঁ, হইতেই পারে। সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই ভাই, একই কাহিনী। এটা নিয়ামক রেখা, ধরো এটা তোমার গ্রাফ, এটা তোমার এটা, তো এইখানে তো তুমি এখানে তোমার আলফা বিটা, তো এইদিকে তো তুমি আলফা প্লাস করবা, এইদিকে এই বিন্দুটা বাই করার জন্য তুমি তো সেটাই করবা। বুঝছো না? জি ভাইয়া, ঠিক আছে, ওটা কোনো সমস্যা একই হবে না। একই। হ্যাঁ, লাইভ বুঝছো? জি ভাইয়া, এই তো, 70% তাহলে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, বুঝছো তো সব মোটামুটি? মোটামুটি ভাইয়া ধারণা আসছে। আচ্ছা, তো আরো হবে ইনশাল্লাহ। জাস্ট আজকে তো হালকা বই টইতে যাই নাই, বইয়ের অঙ্ক খালি দেখবার বলে দিবা যে এটার অ্যান্সার এটা, বুঝছো? চিন্তা নিও না, টেনশন নিও না, চিল। দেখো কেতাবুদ্দিনের ভাইয়া প্রথম গণিতে কি এগুলাই চায় না? হ্যাঁ, হ্যাঁ, অঙ্কের মধ্যে এগুলাই চায়।
আরে আমি বই শুরু করি আজকে ভাই। যা যা শিখলাম এগুলাই চাইবে। হ্যাঁ হ্যাঁ, বই শুরু করি জাস্ট। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকুক না? জি ভাইয়া, জি, স্যার। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আল্লাহ হাফেজ। এইটা রেকর্ড দেখো তোমরা বাচ্চারা, রেকর্ড দেখো বা আরেকবার রেকর্ড দেখো, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না। রেকর্ড দেখো জি ভাই, অবশ্যই। দেখুন।